আমি নীরব। টিচারদের কাছে আমার পরিচয় বেস্ট বেয়াদব, অসভ্য ও খারাপ একটা ছেলে। কিন্তু যদি আমার পরিচয়টা আমার বন্ধুদের মুখ থেকে শোনা যায়, তাহলে আমার থেকে ভালো ছেলে এই পৃথিবীতে খুঁজলেও দুইটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বেয়াদবির কারণে হাতে টিসি লইয়া রাজশাহীর দিকে যাচ্ছে। গুণধর ছাত্র হিসাবে আমার হাতে টিসি ধরিয়ে দেওয়া হয়েছে। কারণটা তেমন গুরুতর নয়, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতে আমার মনের দুঃখ একটু হলেও বরফের মতো গলবে। পঞ্চম সেমিস্টার শুরু। পড়ালেখা নেই বললেই চলে, আর আমার থাকলেই বাকি। আমি তো আর পড়ো স্টুডেন্ট না। আমাদের কলেজের প্রথম সেমিস্টারে অনেক ছেলেমেয়েই ভর্তি হয়েছে। একদিন কলেজে একটা মেয়েকে দেখেছিলাম। মেয়েটাকে দেখে আমার এত ভালো লেগেছিল যে মুখ দিয়ে মনের কথাগুলো লিখতে না পেরে কথাগুলো চিরকুটে লিখেছিলাম। তারপর সুযোগ বুঝে বালিকার হাতে চিরকুটি ধরিয়ে দিলাম। অতবার দিলাম এক দৌড়। কি জানি বাপু, আজকালকার ছেড়ে গো, এর প্রতি আমার একটু বিশ্বাস নাই। কখন যে জুতা কইলা গালের ওপর ঠাস ঠাস কইরা মাইরা দিবে, গ্যারান্টি থাকলেই সার্ভিসিং এর জন্য ওয়ারেন্টির সুযোগ বলতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম, ভেবেছিলাম বালিকা বোধহয় আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু সবার তো আর 4 ইঞ্চি কপাল না। 3 ইঞ্চি কপালের জন্য আমার জন্য অপেক্ষা করছিল বড় ধরনের একটা অর্নেডো। যে মেয়েকে প্রপোজ করেছিলাম সেটা ছিল আমাদের ডিপার্টমেন্টের হেড স্বপন স্যারের মেয়ে। সেটা পরে জানতে পারি। অতপর পরের ক্লাসে যখন পুরো ক্লাসের সামনে আমাকে কাঠগড়ায় তোলা হয়। এই ক্লাসে নীরবকে? জি স্যার, আমি নীরব। লাস্ট সেমিস্টারের রেজাল্ট কি? সিজিপিএ 3.2। পড়ালেখাতে তো মাকাল ফল, আর মেয়েদের চিঠি লিখতে তো বেশ ভালোই পারো। ইয়েস স্যার, চিঠি লেখা আমার বংশগত গুণ। এককালে আমার দাদু আমার ঠাকুমাকে চিঠি লিখত, আর এখন আমি সুন্দরী মেয়েদের চিঠি লিখি। বেয়াদব, পুরো ক্লাসের সামনে তোমার এই কথা বলতে লজ্জা করছে না? স্যার, এই ক্লাসে একমাত্র আমিই পারি যে মেয়েদের হাতে চিঠি ধরিয়ে দিতে। এতে আমার লজ্জা হতেও যাবে কেন? আর আমার তো গর্ববোধ হয়। আমাকে দেখে কি তোমার ফ্রেন্ড মনে হচ্ছে যে তুমি আমার সাথে ফাইজলামি করছো? সত্যি বলতে স্যার, আপনাকে আমার সেই ফার্স্ট সেমিস্টার থেকেই ফ্রেন্ড ফ্রেন্ড লাগে। স্কুল জীবনে আমার এক ফ্রেন্ড ছিল, একদম আপনার মতো দেখতে। বেয়াদব, ফাজিল, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে চিঠি লিখেছো? তার মানে গতকাল যার হাতে চিঠি ধরিয়ে দিয়েছিলাম সে স্যারের মেয়ে ছিল? ও মাই গড, আমার তো এখন হাতে হেরিকেন ধরিয়ে পিছন থেকে বাঁশ দেবে। এখন কি উপায়? স্যারকে একটু কনভিন্স করার চেষ্টা করি। স্যার, চিঠিটা তো আমি আপনার মেয়েকে দেইনি। ওই যে লাস্ট সেমিস্টারের এক ভাই আমাকে জাগিন দিয়েছিল, তাই বাধ্য হয়ে দিয়েছিলাম। তোমার কথা সত্যি তো? অবশ্যই সত্যি। বিশ্বাস না হলে আপনার মেয়েকেই জিজ্ঞেস করে দেখুন। মীরা, দেখ তো এই ছেলে কি তোকে ডিস্টার্ব করেছিল? আচ্ছা, তুমি এখন যাও। অতপর স্যারের মেয়ে চলে গেল, আর এদিকে তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এবার মনে হয় আমার উগান্ডা যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কি? হ্যাঁ, প্রথমে মেয়েদেরকে ডিস্টার্ব করেছ, তারপর স্যারদের সাথে মিথ্যা কথা বলো। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তোমার মতন বেয়াদব চিটারকে আমি আমার ডিপার্টমেন্টে দেখতে চাই না। তোমাকে আমি এখনই রাজশাহী পলিটেকনিকে ট্রান্সফার করব। স্যার, আমার সাথে এমন অবিচার করবেন না। আমি আপনার ছেলের মতো। এই ছিল আমার বেয়াদবের শ্রেষ্ঠ পুরস্কার। বাবা মা পরিবারকে ছেড়ে এত দূরে থাকবো কিভাবে? অবশ্য ভালোই হয়েছে, এখানে আমাকে নিষেধ করার মতো কেউ নেই। বেয়াদবের চূড়ান্ত পর্যায়ে দেখাবো এখানে। শুনেছি এখানে নাকি আমার থাকার ব্যবস্থাও আমার ছোট মামার বাসাতেই করা হয়েছে। ছোট মামার সাথে আমার সেই লেভেলের সম্পর্ক। সো এখানে বাকি সেমিস্টারের সময়গুলো ভালোভাবেই কাটবে, যদি না আবারও স্যারের মেয়েকে চিরকুট দিয়ে ফেলে। ট্রেন থেকে নেমেই দেখি মামা স্টেশন অপেক্ষা করছে আমার জন্য। আমাকে নামতে দেখেই মামা আমার দিকে এগিয়ে এলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? তোমার ভাইগনা আমি, আমার কি কোনো সমস্যা হতে পারে? তুই আমার ভাগনা বলেই তো তোকে নিয়ে এত চিন্তা হচ্ছে। তা এই শেষ পর্যায়ে এসে এখানে মরতে এলি কেন? মরতে আসবো কেন?
আমাকে পোস্টিং করা হয়েছে এখানে। এবারও কি কোনো মেয়েকে চিঠি দিছিস নাকি? মেয়ে মানে? একেবারে স্যারের মেয়েকেই চিঠিটা দিয়েছি, যার ফলে স্যার আমাকে এই জায়গায় পোস্টিং দিয়েছে। ওটাকে পোস্টিং বলে না, ওটাকে বলে টিসি। ওই একই কথা। চাকরিজীবীরা নিলে হয় পোস্টিং, আর আমরা নিলে হয় টিসি। শোন, এখানে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। তোর কলেজের প্রিন্সিপালের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক। ও হ্যাঁ, সময় বিবেচনা করে দেখা যাবে। এত দূর জার্নি করে এসে আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে হবে। তোকে কি আমি রাস্তায় ফেলে যাব নাকি? চল আমার সাথে। নতুন কলেজের প্রথম দিন, কাউকেই ঠিক চিনি না। যদিও আজকে আমার সাথে মামার আসার কথা ছিল, কিন্তু তার অফিসের কাজের জন্য সকালেই বেরিয়ে যেতে হয়েছে। ক্যাম্পাসে একা একা হাঁটছিলাম, ঠিক তখনই জাদরেল টাইপের একজন দম্পতি বেশ জোরেই ধমক দিয়ে উঠল। এই ছেলে, কে তুমি? তোমাকে তো এর আগে কলেজে দেখিনি। জি, আমি নতুন অ্যাডমিশন নিতে এসেছি। তার মানে তুমি ফার্স্ট সেমিস্টার? জি না, আমি পঞ্চম সেমিস্টারের ছাত্র। তো তুমি প্রিন্সিপাল রুমে না গিয়ে গার্লস হোস্টেলের সামনে ঘোরাঘুরি করেছো কেন? ও, এটা গার্লস হোটেল। আচ্ছা, আপনি আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিতে পারবেন? ঠিক আছে, আমার পিছনে পিছনে এসো। অতপর দম্পতির সাথে প্রিন্সিপালের রুমে গেলাম। কলেজের প্রিন্সিপালও দেখতে একেবারে বাংলা সিনেমার লোকাল ভিলেনদের মতো। চশমার ফাঁক দিয়ে আমার দিকে একবার তাকিয়ে আমার সনদপত্রগুলো ভালো করে দেখতে লাগলো। সবাই ভালো কোথাও পড়তে চায়, আর তুমি ভালো কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছো। আসলে স্যার, আমার বাবা বলে আমি নাকি ওই শহরে থেকে থেকে বখাটে হয়ে যাচ্ছে, তাই আর কি এখানে পড়তে আসা। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? এখন তো নতুন ব্যাচের ভর্তি চলছে, তাই তুমি এখন কলেজ হোস্টেলে সিট পাবে না। সমস্যা নেই স্যার, আমি এখানে আমার মামার বাসায় থাকবো, আর সেখান থেকেই কলেজে আসবো। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না, তুমি আজকে থেকেই ক্লাসে যেতে পারো। কিন্তু স্যার, আমি তো আমাদের ক্লাসরুম চিনি না। ওর সাথে যাও, ও তোমাকে তোমার ক্লাসরুম দেখিয়ে দিবে। কিন্তু সাবধান, কলেজে কিন্তু সাবধান হয়ে চলাফেরা করবে। চিন্তা করবেন না স্যার, আমার মতো ভদ্র আর রেগুলার স্টুডেন্ট আপনার সারা কলেজ খুঁজলেও 5টা পাওয়া যাবে না। অতঃপর প্রিন্সিপালকে বিশাল এক ধপ দিয়ে দম্পতির সাথে নিজের ক্লাসরুমে প্রবেশ করলাম। কলেজের প্রথম দিন, তাই প্রথম বেঞ্চে বসে পড়লাম। প্রথম বেঞ্চে বসার মাত্রই ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। একটা ছেলে পাশের বেঞ্চ থেকে উঠে এসে আমাকে বলল, ভাই কি নতুন নাকি? কেন ভাইয়া? সেজন্যই এই বেঞ্চে বসার সাহস পেয়েছেন। কেন ব্রো, এটা কি কারো পার্সোনাল বেঞ্চ নাকি? হ্যাঁ, এটা নীলিমার বেঞ্চ। নীলিমাকে? আমাদের ক্লাসের টপার। ক্লাস টপার বলেই কি প্রথম বেঞ্চে বসতে হবে? ব্রো, এখন এত কথা বলার সময় নেই। যদি বাঁচতে চাও আমার পাশে এসে বসো, নীলিমা এক্ষুনি চলে আসবে। অতঃপর উঠে গিয়ে ছেলেটির পাশে গিয়ে বসলাম। আজব কারবার, একটা মেয়েকে দেখে ক্লাসের সবাই ভয় পাচ্ছে। এর পিছনে তো শুধু ক্লাসের টপার হওয়ার কারণ নয়, আরও রহস্য আছে, সেটা আমাকে জানতেই হবে। এসব ভাবতে ভাবতেই ক্লাসে একটা সুন্দরী মেয়ের প্রবেশ ঘটল। ব্রো, এই মেয়ে কে? আমি তো পুরাই ক্রাশ খাইছি। ব্রো, যা বলছো আর বলো না, এই মেয়েই তো নীলিমা। এত সুন্দরী মেয়েকে দেখে কি কেউ ভয় পায় নাকি? ব্রো, কিছুদিন যাক, তাহলে এমনিতেই সব বুঝে যাবে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে স্যারের আগমন ঘটল। সবাই উঠে দাঁড়ালো। নতুন হওয়াতে স্যার প্রথমেই আমার পরিচয় জানতে চাইল। আমিও আমার সুপরিচিত কুপরিচিত সব বলতে লাগলাম। তুমি কে? এর আগে তো দেখিনি। স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। এর আগে কোন কলেজে পড়তে? ঢাকা পলিটেকনিক।
কত পার্সেন্ট পেয়েছো? 98%। আমার কথা শুনে স্যার যেন আকাশ থেকে পড়ল। সেমিস্টারে নাকি ইন কোর্সে? ড্রিঙ্কস স্কোর টেস্টে। আমার কথা শোনা মাত্রই ক্লাসের সবাই হাসতে শুরু করলো। বাহ, খুব ভালো। আর একটু ভালো করলে সেঞ্চুরি করতে পারবে। স্যার, আপনার আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই সেঞ্চুরি করতে পারবো। বসো, বেয়াদব ছেলে। ক্লাসের প্রথম দিনে স্যারের মুখে নিজের নিকনেমটা শুনে খুব গর্বিত অনুভূতি হচ্ছিল। এরপর স্যার গত ইনকোর্সের রেজাল্ট প্রকাশ করলো। গত সপ্তাহে যে ইনকোর্স পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট হাতে এসে গেছে। ফার্স্ট হয়েছে। নাম বলার আগেই দেখলাম নীলিমা দাঁড়িয়ে গেল। তুমি তো খুব কনফিডেন্টলি দাঁড়িয়ে গেলে। স্যার, পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছি, এটা আমার আত্মবিশ্বাস। এই পরীক্ষাতে ফার্স্ট হয়েছে নীলিমা। স্যারের নাম বলার সাথে সাথেই তালিতে সারা ক্লাস ফেটে উঠল। ক্লাস শেষে আবারও ওই ছেলেটির সাথে ক্যান্টিনে গিয়ে আড্ডা দিয়েছিলাম। এক পর্যায়ে নীলিমার বিষয়টি সজীবকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, আমার সাথে এই ছেলেটির নামই হচ্ছে সজীব। আচ্ছা ব্রো, নীলিমা স্যারের রেজাল্ট বলার আগেই দাঁড়িয়ে গেল কেন? ওর সমকক্ষ কেউ নেই, কিন্তু ওকে সবাই ভয় পায় কেন? কারণ ওর বাবা একজন এসিপি, তাছাড়াও একজন হ্যাকার। কি বলছো ব্রো? ওই মেয়েটা একজন হ্যাকার? হ্যাঁ, একবার তো আমাদের কলেজের ওয়েবসাইট হ্যাক করে সকল তথ্য চেঞ্জ করে দিয়েছিল। ও তো প্রযুক্তির অপব্যবহার করছে, তাহলে পুলিশ ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি? ওই যে বলছিলাম না, ওর বাবা ডিসি, এজন্য ও বেঁচে যায়। আরে ধুর, ওই মেয়েকে দেখে ভয় পাওয়ার কি আছে? ওই মেয়েকে তো আমি দেখে নেব। ব্রো, আমিও যখন এই কলেজে নতুন এসেছিলাম তখন আমিও ওর সাথে পাঙ্গা নিতে গিয়ে ফলাফল হাতে নাতে পেয়েছি। এই জন্য ওর থেকে দূরে থাকাই ভালো। আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, ও কি সবসময় ক্লাসের ফার্স্ট হয়? যতটুকু মেধা আছে তার থেকে বেশি ভয় দেখিয়ে নিজের প্রভাব বিস্তার করে। যাও, পরের পরীক্ষাতে নীলিমা আর ফার্স্ট থাকবে না। ব্রো, তুমি যতই ব্রিলিয়েন্ট হও না কেন, নীলিমা ঠিকই সারাবার হ্যাক করে ওর রোলটা সবার প্রথমে আনবে। পারবে না। ব্রো, তুমি যদি নীলিমাকে পেছনে ফেলে আমাদের ক্লাসের টপার হতে পারো, তবে এই ক্যাম্পাসের যে মেয়ের সাথে রিলেশন করতে চাইবে তার সাথেই আমি তোমার রিলেশন করিয়ে দিব। ব্রো, আমার অন্য মেয়ের সাথে নয়, নীলিমার সাথেই রিলেশনে যেতে চাই। ব্রো, ওকে দূর থেকেই দেখা ভালো, কাছে এলে ও যে কতটা বিপজ্জনক সেটা তুমি সময় হলেই বুঝবে। তাছাড়া ওকে তুমি কখনো ইমপ্রেস করা দূরের কথা, ওর সাথে কথা বলতেও পারবে না। আচ্ছা ব্রো, ওর রাগ হয় কোন কাজে? মানে কি করলে ও রেগে যেতে পারে? বলতে পারি না, তবে ওর বেঞ্চে কাউকেই বসতে দিতে চায় না। ওকে ব্রো, ওকে রাগাতে এটুকু তথ্যই যথেষ্ট। অতঃপর প্রথম দিনের কলেজ শেষ করে বাসায় ফিরে এলাম। সন্ধ্যার পরে যখন মামা বাসায় এসে কলেজ সম্পর্কে জিজ্ঞেস করলো। কিরে, নতুন কলেজ প্রথম দিনেই ক্লাস কেমন লাগলো? মোটামুটি ভালোই। যাক, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। এই কলেজে গিয়ে আবার কোনো দুষ্টুমি করিসনি তো? দুষ্টুমি করার কি আছে, তবে কলেজে একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাহলে চিঠি লেখা শুরু কর। আরে মামু, চিঠিতে কাজ হবে না, এই মেয়ে একদম আলাদা। শোন, চিঠি লিখিস আর ইমেল করিস, এবার একটু সাবধানে থাকিস। আর এবার যদি তোকে টিসি দেয় তবে তোকে আর পড়াশোনা করে খেতে হবে না। আরে মামা, এটা পুলিশের মেয়ে, তো টিসি দেবার কোনো প্রশ্নই আসে না। ভাগনা, এবার কিন্তু তোর পতনের দিন চলে আইছে, ভালো হয়ে যাও। আরে মামা, তুমি কোনো টেনশন করো না। টেনশন কি আর সাধে করি? তোর মতো বজ্জাতকে আমার ঘাড়ে দেওয়া হয়েছে, টেনশন না করে থাকি কি করে বল? ও আসল কথাটা বলতেই তো ভুলে গেছি, তুই যখন এমন করে কথা বলিস তখন আমার খুব ভয় লাগে। আরে ভয়ের কিছু নেই, তোমার এই গুণধর ভাগ্নের হোস্টেলে জায়গা হয়নি। হোস্টেলে থাকবি কেন?
আমার বাসা থেকেই ক্লাস করবি? তোমার বাসায় থাকবো না, তুমি যেভাবে পারো হোস্টেলে আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিবা। আচ্ছা, সুপারিশ করে দিব, কিন্তু তোর মতো বেয়াদবকে হোস্টেলে জায়গা দিলে হোস্টেলের অন্য ছেলেরাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। মামো, তোমার হোস্টেলে থাকার কাহিনী কিন্তু আমি সব জানি। যদি আমাকে জায়গা করে না দাও তাহলে কিন্তু তোমার কাহিনী আমি ভাইরাল করে দেব। যা জানিস সেটা তোর নিজের ভেতরে রাখ, হোস্টেলের সিট পাওয়ানোর দায়িত্ব আমার। পরের দিন কলেজে একটু দেরি করে গেলাম যাতে ক্লাসে সবাই চলে আসতে পারে, কারণ সবার সামনে খেলাটা শুরু না করলে মজা হবে না। অতঃপর একে একে সবাই ক্লাসে চলে এলো। নীলিমাও ক্লাসে এসেছে। অতঃপর ক্লাসে ঢুকে নীলিমার পাশে বসা মাত্রই নীলিমার সাথে সাথে ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল। এই ছেলে, তুমি কলেজে নতুন এসেছো না? হ্যাঁ, কালকে ভর্তি হয়েছি। এতক্ষণে তো আমার বিষয়ে সকল তথ্য তোমার পেয়ে যাবার কথা। আচ্ছা, আপনি কি কোনো অ্যাঞ্জেল নাকি কোনো সুপারস্টার যে আপনার তথ্য সবাই আমাকে জানাবে? কথাটা বলা মাত্রই ক্লাসের সবাই হেসে উঠল। এদিকে নীলিমা রাগে ফুঁসছে, যেটা আমি চাচ্ছিলাম। দেখো, তুমি নতুন, তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি এই বেঞ্চ থেকে উঠে যাও। কলেজে তুমিও পড়তে আসছো আর আমিও এসেছি, সুতরাং আমি এখানে বসবো। তোমার যদি কোনো সমস্যা হয় তবে তুমি এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বসতে পারো। তোকে আমি পরে দেখে নেব। কথাটি বলেই নীলিমা ক্লাস থেকে বেরিয়ে গেল। নীলিমার কথার উচিত জবাব দেওয়াতে ক্লাসের সবাই আমাকে ভাও দিতে লাগলো। এদিকে সজীব এসে আমাকে ক্লাসের শেষে ক্যান্টিনে আসতে বলল। তারপর ক্লাস শেষে যখন ক্যান্টিনে গেলাম, ব্রো, আজকেও তুমি একদম কাঁপিয়ে দিয়েছো। এ তো শুধু টেলার ছিল, পিকচার তো এখনো বাকি। এবার কি করবে? আমার প্রথম টার্গেট হলো সামনের ইনকোর্স পরীক্ষাতে ওকে টপ কানো। দ্বিতীয়, ওর ভাবটা বেশি বেড়ে গেছে, এটা একদম শেষ করতে হবে। আচ্ছা ব্রো, তোমার কাছে কি ওর কোনো ফোন নাম্বার আছে? আছে। ওর নাম্বারটা দাও। 183440। কিন্তু ও অচেনা নাম্বারে কল রিসিভ করে না। সকালে তুমি ওকে যেভাবে অপমান করেছো তাতে তো কখনো রিসিভ করবে না। অবশ্যই করবে। কিভাবে? সেটা আমার টেকনিক ব্রো। বাহ ব্রো, তাহলে তো তোমাকে একটা নিকনেম দেওয়া উচিত। ব্রো, আমার অলরেডি নিকনেম আছে, সবাই আমাকে বেয়াদব বলে ডাকে। তা ব্রো, তোমাকে একটা বিষয়ে সাবধান করে দিচ্ছি, নীলিমা কিন্তু ওর অপমানের প্রতিশোধ নেবেই। তুমি কিন্তু সাবধান থেকো। আরে ব্রো, নো টেনশন, নীলিমা আমার কিছুই করতে পারবে না, শুধু দেখে যাও, দেখবে কালকে ও ক্লাসে এসেই নীরবকে খুঁজবে। অতঃপর বাসায় এসে নীলিমার নম্বরে গুনে গুনে 100 মিস কল দিলাম। এতবার মিস কল দেবার পর কল ব্যাক না দিয়ে থাকতে পারবে? সেই আর যাই হোক না কেন, কোনো মানুষ হতে পারে না। অতঃপর ফোনটা হাতে নিয়ে কল ব্যাক আসার অপেক্ষায় আছে। আর বলতে না বলতেই নীলিমার কল এসে হাজির। হ্যালো। প্লিজ প্লিজ, আপনি আমার কলটা কাটবেন না। কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। দেখুন, যা বলবেন তাড়াতাড়ি বলুন। আমি অপরিচিত কারোর সাথে কথা বলা পছন্দ করি না। বেশি সময় নেব না, কিন্তু আপনাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বলুন, শুনছি। আপনাদের ক্লাসে নীরব নামে একটা ছেলে আছে না? থাকতে পারে। সে আপনার ছবি দিয়ে বাজে গ্রাফিক্স বানিয়েছে আর বলেছে আপনি যদি তাকে ভালো না বাসেন তবে ওই গ্রাফিক্সটা ইন্টারনেটে ছেড়ে দেবে। আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, তাই আপনার কোনো ক্ষতি হবার আগেই জানালাম। কিন্তু আপনি কে, আর আপনি বা এসব কিভাবে জানলেন? আমি কে সেটা আপনার না জানলেও হবে, আপনি সাবধানে থাকবেন। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এইটুকু বলেই ফোনটা কেটে দিলাম। এখন নিশ্চয়ই নীলিমার খুব রাগ হচ্ছে, হয়তো রেগে আগুন হয়ে যাবে। আমাকে সামনে পেলে নীলিমা হয়তো আস্ত গিলে খেত। পরের দিন সকালে ক্লাসে গিয়ে সজীবের সাথে আড্ডা দিচ্ছিলাম। কলেজে এখন পর্যন্ত আমার ফ্রেন্ড বলতে সজীবই একজন আছে। কথায় কথায় সজীব চ্যালেঞ্জের কথা নিয়ে প্রশ্ন করে। কি ব্রো, নীলিমা কি কালকে কল রিসিভ করেছিল?
কল রিসিভ করবে কি, উল্টো আমাকেই কল দিয়েছে। বেস্ট জোক ব্রো। বিশেষ হচ্ছে না? অবশ্যই না, ওর মতো ভাবওয়ালি মেয়ে কখনোই তোমাকে কল দিবে না। এই দেখো, ফোনটা বের করে গত রাতের ইনকামিং কলের লিস্ট সজীবকে দেখালাম। কেমনে কি ব্রো, এ তো পুরো আজব কারবার হয়ে গেছে। ব্রো, আজব কারবারের তো কেবল শুরু, দেখতে থাকো কি হয়। কথাটা শেষ হওয়া মাত্রই নীলিমা ক্লাসে এসে নীরব অর্থাৎ আমার খোঁজ করা শুরু করলো। এই ক্লাসে নীরবকে? আমি নীরব। গ্রাফিক্স কোথায়? কিসের গ্রাফিক্স? ও, কিসের গ্রাফিক্স জানো না? না জানলে আমার কাছে জানানোর ব্যবস্থা আছে। আরে আজব তো, আমি কি কোনো গ্রাফিক্স ডিজাইনার নাকি যে গ্রাফিক্স বানাবো? তুমি আমার ছবি দিয়ে বাজে গ্রাফিক্স বানিয়েছো, আর সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার ভালোবাসা পেতে চাও? তোমার সাহস তো কম না। সকাল সকাল কি ড্রিঙ্কস করছো নাকি? আমি তোমার ছবি দিয়ে গ্রাফিক্স বানাবো সেটা কল্পনা করলে কি হবে? আয়নাতে নিজেকে দেখেছো কখনো? কোথায় তুমি আর কোথায় আমি? যাও যাও, কোনো আবুল মার্কা ছেলেকে গিয়ে এসব বলে প্রপোজ করো। মেয়েদের এসব প্রপোজের স্টাইল আমার অনেক আগে থেকেই জানা আছে। হোয়াট ডু ইউ মিন? কোন দুঃখে তোমাকে আমি প্রপোজ করতে যাব? তাহলে ক্লাসের সবার সামনে নাটকের কি দরকার? ক্যান্টিনে গিয়ে আমাকে একলা বললেই তো পারতে। দেখ, তুই কিন্তু নতুন হয়ে খুব বাড়াবাড়ি করছিস। আমার সাথে বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। তোমার বাবা মা কি তোমাকে ভদ্রতা শেখায়নি? বন্ধুরা, আপনাদের এই হ্যাকার মানবী তো দেখছি ভদ্রতাও শিখতে পারেনি। তোমরা সবাই একে একটা একটা করে আদর্শলিপির বই কিনে দিও, যাতে একটু ভদ্রতা শিখতে পারে। কথাটা বলার সাথে সাথেই দেখলাম ক্লাসের সবাই হাসিতে ফেটে পড়ছে, আর এদিকে নীলিমার রাগ চূড়ান্ত পর্যায়ে উঠে গেছে। তোকে আমি পরে দেখে নেব। আমার সাথে পাঙ্গা নিলে যে কি ফল সেটা তোকে বুঝতে হবে। কথাটি বলেই নীলিমার রেগে ফুঁসতে ফুঁসতে ক্লাস থেকে বেরিয়ে যায়। সেদিনের মতন ক্লাস না করেই বাসায় ফিরে আসে নীলিমা। বাসায় এসে ক্লাসের নীরবের অপমানের কথা মনে পড়ে রাগে বাসার জিনিসপত্র ভাঙচুর শুরু করে। মেয়ের ভাঙচুর দেখে নীলিমার বাবা নিজের রুম থেকে বেরিয়ে আসে, নীলিমাকে আটকানোর চেষ্টা করে। এ কি রে মা, কলেজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এসে ভাঙচুর করছিস কেন? বাবা, তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার খুব রাগ হচ্ছে। হঠাৎ করে আমার মায়ের কি হয়ে গেল যে এত রাগ হচ্ছে? ক্লাসের একটা ছেলে আজকে ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেছে। কোন ছেলের এত বড় সাহস যে আমার মাকে অপমান করে? ওই ছেলেকে আমি দেখে নিব, তুই এখন শান্ত হ। না বাবা, ওই ছেলে আমাকে না চিনে আমার সাথে পাঙ্গা নিয়েছে। ওকে তো আমি নিজেই মজা দেখাবো। আচ্ছা, এখন একটু মাথা শান্ত করে রুমে গিয়ে রেস্ট কর, আমাকে আবার মিটিংয়ে যেতে হবে। অপরদিকে ব্রো, তুমি তো দেখছি একের পর এক চমক দিয়েই চলেছ। ব্রো, চমকের তো মাত্রই শুরু, আসল খেলা তো এখনো বাকি। যে মেয়েটাকে দেখে আমরা সবাই ভয় পেতাম, সেই মেয়েটাকে তুমি পুরো ক্লাসের সামনে গাধা বানিয়ে দিলে। আচ্ছা ব্রো, তুমি নীলিমাকে কল দিয়ে কি এমন বলেছিলে যে ও তোমার ইশারাতে নাচছে? আমি তো শুধু একটু মিথ্যা বলেছি, তাতেই খেলাটা জমে গেছে। তাহলে ও যখন তোমায় ভালোবাসার কথা বললো তখন তুমি অস্বীকার করলে কেন? আরে ব্রো, যদি আমি তখন গলে যেতাম তাহলে ও আমাকে সস্তা ভাবতো। এজন্য আমি এমন ভাব নিয়েছি যাতে ওর মাথায় সবসময় আমার চিন্তা ঘোরাফেরা করে। বাহ ব্রো, তুমি তো দেখছি সেই লেভেলের জিনিয়াস। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজের এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে তুমি নীলিমার প্রেমে পড়লে কেন? ব্রো, সব সুন্দরী মেয়েরাই হয়তো প্রপোজ পেয়েছে, কিন্তু আমার মনে হয় না এই নীলিমাকে কেউ প্রপোজ করার সাহসও পেয়েছে। এজন্যই তো ওকে এত ভালো লাগে। তাছাড়া সবাই পাবে শুধু গার্লফ্রেন্ড, আর আমি পাবো হ্যাকার গার্লফ্রেন্ড। আজকের মতো ক্লাস শেষ করে বাসায় ফিরে এলাম। এই বাসাতে থাকার কোনো ইচ্ছাই আমার নেই, কিন্তু মামা আমার হোস্টেলে সিটের ব্যবস্থা করেছে কিনা তা সে ভালো জানে। অতঃপর সন্ধ্যার পরে অফিস থেকে মামায় বাসায় ফেরা মাত্রই সিটের ব্যাপারে জানতে চাইলাম। মামা, আমার হোস্টেলের সিটের বিষয় কি হলো? এ বিষয়ে কি স্যারদের সাথে কথা বলেছিলে?
হ্যাঁ, কথা হয়েছে। তোর কপাল ভালো যে হোস্টেলে তোর একটা সিটের ব্যবস্থা করে দিতে পেরেছি। তুমি থাকতে কোনো কাজই অসম্ভব না। তোমার মতো মামা যেন সব ভাগ নিয়ে পায়। আগে এত খুশি হোস না, সিটের বদলে কিন্তু শর্ত মানতে হবে। ওকে, আমি সব শর্তে রাজি। তা কবে থেকে হোস্টেলে উঠবো? কালকে তোর সব কিছু গুছিয়ে নিয়ে ক্লাস শুরু। আগে হোস্টেলে সুপারের সাথে দেখা করে এই ফাইলটা পূরণ করে দিয়া দিস। আচ্ছা, আমি এটা পূরণ করে কালকে সকালেই জমা দিয়ে দেব। জীবনের ফার্স্ট টাইম হোস্টেল উঠতে যাচ্ছে। শুনেছি হোস্টেলে থাকতে নাকি খুব মজা। বাবার জন্য গত 2টা বছর হোস্টেলে থাকার সুযোগ পাইনি। এখন আমি হোস্টেলে উঠে যেতে পারলেই আমি মুক্ত। সারা রাত কোনো মতো ঘুমিয়ে নিলাম, অথবা সকাল সকাল সব জিনিসপত্র গুছিয়ে হোস্টেলে চলে গেলাম। বাট হোস্টেল সুপার নিজের ক্যাবিনে ডেস্কের উপর ঘুমাচ্ছিল। মনে হচ্ছে বেচারা সারা রাত ঘুম হয়নি। হবেই বা কে হবে, উনি তো বিবাহিত। যাই হোক, গলার আওয়াজ দিতেই ধরপড় করে উঠে পড়ল। কি চাই? হোস্টেলে নতুন উঠতে এসেছি। হোস্টেলে পরম আছে? জি স্যার। হাত থেকে ফর্মটা ডেস্কে রাখলাম। ও, তুমি তো সুজদের ভাগ্নি, তাই না? জি। তোমার তো থাকার জায়গা আছে, তাহলে বাসা ছেড়ে হোস্টেলে উঠে চাও কেন? আসলে স্যার, হোস্টেলে থাকলে অন্য সবার সাথে পড়ালেখা শেয়ার করে করা যাবে, কিন্তু বাসায় তো আর সেটা সম্ভব না। সেটা অবশ্য ঠিক, তবে হোস্টেলে উঠতে গেলে কিছু শর্ত মানতে হবে। আমি সব শর্ত মানতে রাজি স্যার। ঠিক আছে, 111 নম্বর তোমার সিট। হোস্টেলে কোনো সমস্যা হলে আমাকে জানাবা কিন্তু। ওকে স্যার, কোনো সমস্যা হলেই আমি আপনাকে জানাবো। তাহলে স্যার, আমি এখন আসি। ঠিক আছে, যাও। যাক, শেষ পর্যন্ত হোস্টেল সিট পেয়ে গেলাম। এবার দরকার বালিকাকে একটু টাইট দেওয়া। কলেজের ডিবেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই 6 সদস্যের একটা করে টিম গঠন করা হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকেও একটা টিম নেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও কলেজে ডিবেট প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তোমাদের ব্যাচ থেকে টিম ক্যাপ্টেন কে হতে চাও? বরাবরের মতো আমি টিম ক্যাপ্টেন হতে চাই। নীলিমা তোমাদের টিমের ক্যাপ্টেন হতে চাই, এতে কি কারোর দ্বিমত আছে? আমার ক্যাপ্টেন হওয়াতে কারো দ্বিমত থাকার কথা নয়। স্যার, নীলিমার ক্যাপ্টেন হওয়াতে আমার দ্বিমত আছে। তোমার মতামত জানাও। স্যার, আমি টিম ক্যাপ্টেন হতে চাই। স্যার, আমার মনে হয় না নতুন কাউকে ক্যাপ্টেন বানানো উচিত। যেহেতু নীরব ও নীলিমা দুজনেই ক্যাপ্টেন হতে চায়, এজন্য আমরা ভোটের সাহায্য নিব। সবাই নিজের খাতার এক টুকরো ছিঁড়ে নিজের পছন্দের ক্যাপ্টেনের নাম লিখো। যার ভোট বেশি হবে সেই হবে টিম ক্যাপ্টেন। সবাই ভোট আমাকেই দিবে আর আমিই জিতবো। সেটা তো সময় হলেই বোঝা যাবে। অতঃপর স্যারের কথা মতো সবাই এক টুকরো কাগজ নিয়ে আমার আর নীলিমার নাম লিখল। তারপর স্যার সবার থেকে কাগজ সংগ্রহ করে টেবিলের উপর রাখলেন। কিছুক্ষণের মধ্যেই কাগজগুলোকে দুভাগে ভাগ করে দিলেন। সবার মতামত আমার হাতে চলে এসছে। ভোট নীলিমা পেয়েছে 31টি, অপরদিকে নীরব পেয়েছে 86 ভোট। সুতরাং নীরবই হবে পরবর্তী ডিবেট প্রতিযোগিতার টিম লিডার। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নীরবের কাছে নিজের নাম আর রোল নাম্বার লিখে দাও। ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই সবাই আমাকে অভিনন্দন জানালো। নীলিমাও আমাকে অভিনন্দন দিল। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বেশি উড়ো না, ডানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার টিমে থাকতে চাইলে বলতে পারো। হাউ ফানি। আমি তোমার টিমে থাকতে যাব কেন? কারণ আমি ভোটে জিতে গেছি আর তুমি হেরে গেছো। সো এখন তোমার আমাকে ক্যাপ্টেন মানতে হবে। আর একটা কথা, এই কলেজে তোমার রাজত্বের দিন শেষ। আমার সাথে শত্রুতা করার ফল ঠিক বুঝিয়ে দেব। আরে যাও, যে তোমাকে দেখে ভয় পায় তাকে সব ভয় দেখাও। তোমাকে আমি মোটেও ভয় পাই না। অতঃপর নীলিমা রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাস থেকে বেরিয়ে গেল। আর আমি আর সজীবও ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিন দিকে যাচ্ছিলাম। তখনই দেখলাম নীলিমার সাথে আরো 2টা মেয়ে কি যেন বলা বলি করছে।
মেয়ে দুটিও আমাদের ক্লাসেরই। ব্রো, নীলিমার সাথে ওই মেয়ে দুটিকে? ওর 3 সখী। মানে? ওরা দুজন নীলিমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড নয়, ওর বিয়ে। ওরা কি যেন প্ল্যান করছে। আরে ব্রো, যা করে করুক, তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই। এত বিশ্বাস? এই প্রথম নীলিমাকে কেউ হারালো, বিশ্বাস তো থাকবেই। কিন্তু ওরা কি প্ল্যান করতে পারে, আন্দাজ করতে হবে। নীরবের কাছে এভাবে হেরে যাওয়াটা মোটেও ভালো লাগছে না নীলিমার। যেই করে হোক ছেলেটাকে উচিত শিক্ষা দিতে হবে। নীলিমা, আর কত চুপ করে দেখবি? ছেলেটা কিন্তু বাড়াবাড়ি করছে। এইভাবে চলতে থাকলে কিন্তু তোকে কেউ কলেজে ভয় পাবে না। এরা কিন্তু ঠিকই বলেছে, এবার কিন্তু তোকেই একটা কিছু করতে হবে। তোদের কি মনে হচ্ছে আমি চুপচাপ বসে আছি? তুই তো প্রতিদিন অপমান হয়েই ক্লাস থেকে বেরিয়ে আসিস, ওকে তো জবাব দিতে পারিস না। এটা আমার অপমান নয়, এটা আমার ক্রোধ। যখন আমার ক্রোধ বিস্ফোরিত হবে তখন নীরব বাঁচবে না। আমাদের এলাকার ছেলেগুলোকে দিয়ে কি ওকে টাইট দিব নাকি? না না, এখন কিছুই করব না। কলেজে কিছুদিন পর ডিবেট কম্পিটিশন, এখন যদি ওর উপর হামলা হয় তাহলে পুরো কলেজে হইচই পড়ে যাবে। তাহলে কি আমরা এইভাবে চুপ করে থাকবো? ওর মজা দেখাতে হলে প্রথমে ওকে হোস্টেল ছাড়া করতে হবে। হোস্টেল ছাড়া করানো কি মুখের কথা? তাছাড়া ও নাকি প্রিন্সিপালের রেফারেন্সে উঠেছে। আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। কি প্ল্যান? অতঃপর নীলিমা তার প্ল্যানটা তার 2 বান্ধবী ইরা ও মাহির সাথে শেয়ার করলো। বাহ, সেই প্ল্যান তো! এখনই প্ল্যান মতন কাজ করবো নাকি? এখন কিছুই করব না, আগে কলেজের ডিবেট কম্পিটিশন শেষ হয়ে যাক, তারপরে দেখাবো মজা। নীলিমার সাথে পাঙ্গা নেওয়ার ফল যে কি হয় তা হাড়ে হাড়ে বুঝবে। নীলিমাদের প্ল্যান দেখে বোঝা যাচ্ছে এবার কোনো বড় মাপের ধাক্কা দিতে যাচ্ছে নীরবকে, যেটা নীরবের অজানা। হয়তো এই ধাক্কার জন্যই পুরো গল্পটাই পাল্টে যেতে পারে। অপরদিকে ব্রো, আমি কিন্তু ডিবেট কম্পিটিশনে তোমার টিমে থাকতে চাই। অবশ্যই থাকবে। ব্রো, নীলিমা আসছে আমার পিছনে। হ্যাঁ, আমি তাহলে আসি। অতঃপর নীলিমা আমার সামনে এসে বলল, তোমার সাথে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? যেহেতু আমি এখন তোমাদের ডিপার্টমেন্টের ক্যাপ্টেন, সেহেতু 2 মিনিট কেন, চাইলে 5 মিনিট কথা বলতে পারো। আমি 5 মিনিট চাই না, আমি ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। আমার টিমে? ভুলে গেছো নাকি আমি ক্যাপ্টেন? না, আসলে ডিবেট কম্পিটিশনে অংশ নিয়ে যদি আমাদের ডিপার্টমেন্টের জন্য কিছু করতে পারি তাহলে আমারই ভালো লাগবে। ওকে, তাহলে তুমি আমার টিমের সদস্য। ধন্যবাদ। ধন্যবাদ দিয়েই নীলিমা চলে গেল। সাথে সাথেই জীবন কোথা থেকে যেন উড়ে এলো। কি ব্রো, নীলিমাকে দেখে কি এখনো ভয় পাও? আরে ব্রো, কি যে বলো। আচ্ছা, নীলিমা এসে কি বললো? যা ভেবেছিলাম সেটাই বলেছে। কি বলেছে? ও আমার টিমে থাকতে চায়। তাহলে তো ভালোই হয়, যে প্রতিবার টিম ক্যাপ্টেন হতো সে এবার সদস্য হবে। আমার টিমে সদস্য হতে চাওয়া ওর একটা চাল, ও আমাকে ফাঁসাতে চায়। মানে আমি নিশ্চিত যে আমি যদি ওকে চ্যালেঞ্জ দেই তবে ও কম্পিটিশনের দিন থাকবে না, যার ফলে সদস্য উপস্থিত হতে না পারায় আমাকে হেরে যেতে হবে। তাহলে এখন উপায়? উপায় আর কি, নীলিমাকে বাদ দিয়ে 4 জনকে নেব। আর যদি নীলিমা কম্পিটিশনের দিন থাকে তাহলে 1 জনকে বাদ দিয়ে ওকে নেব। ভাবো, তোমার তো বুদ্ধি নীলিমার বুদ্ধিকেই হার মানাবে। ব্রো, হাসালে। চলো এখন কম্পিটিশনের প্রস্তুতি নেব। অতঃপর আমরা 2 জন আর ক্লাস থেকে বাকি 2 জন সিলেক্ট করে কম্পিটিশনের প্রস্তুতি শুরু করে দিলাম। আজ কম্পিটিশনের দিন। যা ভেবেছিলাম সেটাই হলো। নীলিমা আসেনি, সুতরাং এখন আমাকে প্ল্যান বি ব্যবহার করতে হবে।
নীলিমা ভেবেছিল সে না আসলে আমরা তো কম্পিটিশনে যেতেই পারবো না, কিন্তু সে তো আর জানে না যে আমি সবসময় দুটো প্লেয়ার নিয়ে চলি। ডিবেট কম্পিটিশনে মোটামুটি ভালোই করেছি। যদি শেষ মুহূর্তে সজীব বিষয়টাকে ভুল না বলতো তাহলে হয়তো চ্যাম্পিয়নই হতাম। একটু ভুলের জন্য রানার্স আপ হতে হয়েছে। কলেজে এখন মোটামুটি পরিচিত হয়ে গেছি, আর এদিকে নীলিমা প্রতিশোধ নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি জানে কি করবে সে। একদিন সকাল 9টার দিকে পিয়ন এসে আমাকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠালো। সকাল সকাল ডাকার কারণটা কি হতে পারে? তবে আমি মোটেও জানতাম না যে এই ডাকাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। অফিস রুমে গিয়ে দেখি মামাও দাঁড়িয়ে আছে। তার মানে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। এ কি মামা, তুমি এখানে? আর আমাকে ডাকার কারণ কি স্যার? ছি নীরব, তোমাকে আমি ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি? কিন্তু স্যার আমি করেছি কি? কি করছো মানে? রাতে তুমি মহিলা হস্টেলে গিয়ে ছবি তোলো? আমি আবার কখন হোস্টেলে গেলাম আর ছবি বা কখন তুললাম? একে তো অপরাধ করছো, আবার মিথ্যা বলছো। এসব কি? তুমি এইসব ছবি আমাদের কলেজের গ্রুপে পোস্ট দিয়েছো, লজ্জা করে না তোমার? অতঃপর স্যার ছবিগুলো দেখালো। সত্যি তো ছবিগুলো আমার আইডি থেকেই পোস্ট করা হয়েছে, কিন্তু আমি তো পোস্ট করিনি। তাহলে পোস্ট করলো কে? স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। কোথাও একটা ভুল হচ্ছে। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। যদি তুমি সুজিতের ভাগ্নে না হতে তাহলে তোমাকে এতক্ষণে টিসি দিয়ে দিতাম। তোমার মামা আমাদের কলেজের ভালো ছাত্র ছিল, তাই তার কথাই তোমাকে টিসি দেয়নি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আজ থেকে তুমি আর হোস্টেলে থাকতে পারবে না। কিন্তু স্যার আমার কথাটা একবার শুনুন। তোর কথা কি শুনবো? তুই যে একটা বেয়াদব হয়ে গেছিস সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। এক্ষুনি চল আমার সাথে, আজ থেকে বাসা থেকে ক্লাস করবি। দোষ না করেও দোষী প্রমাণিত হলাম। সবার কাছেই আমি খারাপ, কেউ আমাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে যে আমি কাজটা করেছি। কলেজের কেউ আমার সাথে কথাও বলে না। যে সজীব আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেও এখন দেখা হলেই মুখ ফিরিয়ে নেয়। অপরদিকে শুনেছিস নীলিমা নীরবকে হোস্টেল থেকে বের করে দিয়েছে? শুনেছি, খুব বেশি উড়েছিল, এখন পাখনা ভেঙে মাটিতে পড়ে গেছে। একদম। কলেজের কেউ ওর সাথে কথা বলে না। খেলা তো কেবল শুরু। মানে? ও আমাকে চ্যালেঞ্জ করেছিল না যে ও আমাকে জিততে দিবে না। এবার দেখি আমাকেও কেমন করে হারাতে পারে। কি করবি? এই সেমিস্টারে ওর রেজাল্টই আসতে দিব না। যত ভালোই পরীক্ষা দিক না কেন ওর রেজাল্ট আসবে ফেল। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তো? হলে হবে। ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, এখন দেখি কি করে ও পরীক্ষাতে পাশ করে। অতঃপর প্রতিদিনের মতোই আজকেও ক্লাসে গিয়ে শীর্ষের বেঞ্চে বসে পড়লাম। ক্লাস সবাই এখন এমন একটা ভাব নেয় যেন আমি একটা এলিয়েন। তারপর মনের সুখে হুমায়ুন স্যারের ময়ূরপঙ্খী বই পড়ছিলাম। তখন নীলিমা আর তার বান্ধবীরা আমার সামনে এসে বসলো। এই দুষ্ট ছেলে, ক্লাসরুমে এসে গল্পের বই পড়া হচ্ছে। গল্পের বই রাখো, নীলিমা তোমার সাথে কথা বলবে। কি বলতে চান বলুন, আমি তো আর 1 মাইল দূরে না। রশ্মি জল গেয়া পারবল নেহি গেয়া। দেখছিস তো নীলিমা? আহারি, কি থেকে যে কি হয়ে গেল ছেলেটা। এখন আর লিডার নেই, কলেজের কেউ তার সাথে কথা বলে না। আপনি কি এসব বলে আমাকে কষ্ট দিতে এসেছেন? না তো, তোমাকে তো আমি কষ্ট দিতে আসিনি। আমি এসেছি তোমাকে এটা মনে করিয়ে দিতে যে নীলিমার সাথে পাঙ্গা নিলে কি হয়। আমি জানি আমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া আর আজকের এই অবস্থার পিছনে তোমার হাত আছে। বাহ, তুমি তো দেখছি খুব বুদ্ধিমান, একদম আসল বিষয়টা ধরে ফেলেছো। যেটা করেছো সেটা ঠিক করোনি। কারোর চরিত্রে দাগ লাগানো ঠিক না, বুঝতে পারছো? কলেজের সবার সামনে আমি এখন কি চরিত্রে পরিণত হয়েছি। ওপস, সো স্যাড।
শেষ পর্যন্ত দেখলে তো নীলিমার সাথে পাঙ্গা নেওয়ার সাজা কি হতে পারে। তোমার এই অহংকার একদিন শেষ হয়ে যাবে, সেদিন তুমিও পস্তাবে। নীলিমা কখনো হারতে শিখিনি, আর আমাকে হারানোর কথা স্বপ্নেও ভেব না। তোমাকে হারানো কোনো ব্যাপারই না। তাহলে এই গেমটা খেলা যাক। এই সেমিস্টারে যে ফার্স্ট হবে সেই জিতে যাবে, আর যে হেরে যাবে সে সর্বদাই জয়ের কথা মেনে চলবে। ওকে, ডান। এবার তোমাকে হারাবো, তারপর মজা দেখাবো কেমন লাগে। সেটা তো সময় বলে দিবে যে কে হারবে আর কে জিতবে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। অতঃপর নীলিমা ওর ফ্রেন্ডদের নিয়ে চলে যায়, আর আমি আবারও ময়ূরপঙ্খী পড়তে শুরু করলাম। নীলিমা, তুই কিন্তু ওর সাথে চ্যালেঞ্জটা না নিয়েও পারতি। নীলিমা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এমনিতেই তো তুই ওকে হারাতে পারতি, তাই না? শুধু শুধু চ্যালেঞ্জ দেওয়ার কি দরকার ছিল? আরে আমি যদি চুপি চুপি সব কাজ করতাম তাহলে ও ভাবতো আমি ওকে দেখে ভয় পাই, আর ভয় পেয়ে ওকে না জানিয়ে ওর ক্ষতি করছি। এবার সামনাসামনি চ্যালেঞ্জ, দেখি কে জেতে। তাহলে একটা পার্টি হয়ে যাক। পার্টিতে হবেই, আগে ওকে হারাই, তারপর না হয় বড় মাপের পার্টি হবে। নীরব বাবাজি, তোমার গেম ওভার। এদিকে আমিও কলেজ থেকে বাসায় ফিরে বই নিয়ে পড়ার টেবিলে পড়তে বসলাম। এই প্রথম নিচ থেকে পড়তে বসলাম। এর আগে মা আমাকে অনেক বকাঝকা করতো পড়ার জন্য। আজকে যেহেতু মামার অফ ডে, সেহেতু মামা বাসায় ছিল। আমাকে পড়ার টেবিলে বসতে দেখে মামা লাফ দিয়ে বেড ছেড়ে উঠে টেবিলের পাশে এসে দাঁড়ালো। আরে কি হয়েছে তোর? জ্বর টর আছে নাকি? আমি ঠিক আছি, আমাকে এখন পড়তে দাও। তোর কি জিন পড়িতে ধরছে নাকি? আমার কিছুই হয়নি, সামনে আমার পরীক্ষা, আমাকে পড়তে দাও। কি হয়েছে তোর বলতো? বললাম তো কিছু হয়নি। হতে পারে না, কিছু তো একটা হয়েছে। যাকে দড়ি দিয়ে বেঁধে রেখেও পড়ানো যায় না, আর সে নিজে থেকেই পড়তে শুরু করেছে। কি হয়েছে আমাকে বল। এই সেমিস্টারে আমাকে ফার্স্ট হতে হবে, একজনের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। পড়াশোনার ব্যাপার, চ্যালেঞ্জ নেওয়া ভালো, মনোযোগ দিয়ে পড়। আচ্ছা মামা, তুমি কি সত্যি বিশ্বাস করছো যে আমি ওই কাজটা করেছি? তোকে আমি ছোটবেলা থেকেই চিনি। প্রথমে আমিও শুনে বিশ্বাস করেছিলাম না, কিন্তু ছাড় যখন দেখালো তখন বিশ্বাস না করে পারলাম না। নিজের চোখকে অবিশ্বাস করি কিভাবে বল? শেষ পর্যন্ত নিজের মামা মাকে অবিশ্বাস করলো। এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছে। নীলিমার ওপরও খুব রাগ হচ্ছে। আমি চাইলে আমার এই অপমানের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি চাই নীলিমা ওর ভুলটা বুঝতে পারুক। নিজের উপর ঘৃণাও হচ্ছে। যাকে সকলের সাহায্যের জন্য হ্যাকিং শিখিয়েছিলাম, আজ সেই হ্যাকিংয়ের অপব্যবহার করলো, সেটাও আবার আমার সাথে। নীলিমা হয়তো জানে না যে আমি ব্ল্যাক হার্ট হ্যাকারের সিইও নিস্তব্ধ নীরব। আমাদের টিমে কি নীলিমা নামে কেউ আছে? থাকতে পারে ভাইয়া, তবে শিওর না। ফোনটা একটু হোল্ড করুন, দেখে বলছি। ওকে, দেখে তাড়াতাড়ি আমাকে জানাবে। ওকে ভাইয়া। কথা হচ্ছিল ইমনের সাথে। ইমনই আমার টিমের হেড। আসলে অনেক আগেই হ্যাকিং ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ ওই মেয়েটার কারণে পুনরায় আবারও এই দুনিয়ায় ফিরে আসতে হলো। বলতে বলতেই ইমনের কল ব্যাক। জি ভাইয়া, নীলিমা নামের একজন আছে। ওকে টিম থেকে বের করো। কেন ভাইয়া? যেটা বলেছি সেটা করো। ওকে ভাইয়া। আর ওর জিমেল হ্যাক করে সব তথ্য ডিলিট করে দিবে। ঠিক আছে, কিন্তু ভাইয়া নীলিমাকে আপনি চিনলেন কিভাবে? আপনি তো অনেক আগে সকল দায়িত্ব আমাকে দিয়ে টিম থেকে বিদায় নিলেন। নীলিমা তো আপনার চলে যাওয়ার পরই ঢুকছে। তোমার এত কিছু শুনতে হবে না, যেটা বলেছি সেটা করো। এখনই ওকে রিমুভ করে দিচ্ছি। আরেকটা কথা, আমি যে বিপিএনটা বানিয়ে তোমাদের দিয়েছিলাম, ওই বিপিএন নেটওয়ার্ক থেকে নীলিমার জিমেইল ব্লক করে দিবে, যাতে ও কোনোভাবেই বিপিএন ব্যবহার করতে না পারে। ওকে ভাইয়া। মনে রাখবে, আমরা কিন্তু হ্যাকিং করে মানুষের উপকারের জন্য। টিমে যারা খারাপ কাজের জন্য হ্যাকিং ব্যবহার করবে
সবাইকে টিম থেকে বের করে দিবে। জি ভাইয়া, আপনার কথা আমি অবশ্যই রাখবো। অতঃপর ফোনটা কেটে দিলাম। নীলিমা এখন আর আমাদের সিস্টেম ব্যবহার করে কলেজের সার্ভার হ্যাক করতে পারবে না। এবার যা হবে সবটুকুই হবে মেধার জোরে। দেখি এবার কে জিতে। পরের দিন ক্লাসে গিয়ে পুনরায় ক্লাসের শেষের বেঞ্চে বসে পড়লাম। যেহেতু কেউ আমার সাথে কথা বলে না, এজন্য একটা রম্য রচনা পড়তে শুরু করলাম। তখনই পাশের বেঞ্চের মেয়েটি আমার বেঞ্চে এসে বসলো। ওর নাম নিত্যা। কিছু বলবে? হ্যাঁ, বলো। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি ক্লাসে এসে চুপচাপ থাকো। কি হয়েছে তোমার? কিছু না। আমি জানি নীলিমা তোমার আইডি হ্যাক করে ওই ছবিগুলো পোস্ট দিয়েছিল। তুমি জানলে কিভাবে? যে ছবিগুলো পোস্ট দিয়েছিল ওগুলো ওরা আমার রুম থেকে তুলেছিল। তাহলে তুমি প্রিন্সিপালের কাছে সত্যটা জানাওনি কেন? ওরা বলেছিল আমি যদি মুখ খুলি তাহলে আমার রেজাল্ট পাবো না, এই জন্য ভয়ে বলিনি। এখন যে আমাকে বললে তোমার এখন ভয় হচ্ছে না? আসলে সত্য কথা আমি না বলে থাকতে পারি না। আর আমি ওদেরকে বলতে শুনেছি ওরা নাকি তোমার রেজাল্টও নাকি চেঞ্জ করে দেবে। এতই সোজা নাকি? ওর কাছে সবই সম্ভব। তোমাকে ভালো মানুষ ভেবে বললাম, তুমি কিন্তু ওদেরকে বলে দিও না। আমি বলবো না, তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমাকে স্যারের সব নোটসগুলো দিতে হবে। দিব সব দিব। সব দিবা মানে? নোটসগুলো। আমি এখন আসি, তোমার সাথে বেশি কথা বলা ঠিক হবে না। আচ্ছা যাও, আর সময় মতো নোটসগুলো দিয়ে দিও। কিন্তু শুনতে পেয়েছি কিনা জানি না, তবে এই গাদিটার থেকেই সব নোট পাওয়া যাবে। ক্যান্টিনে গিয়ে কফি খাচ্ছিলাম, তখনই আরে লজেন্স বালক, আজকে কফি খাচ্ছ যে? মানে? আহারে বেচারাটাকে খেতে দে, আর কয়দিনই বা খেতে পারবে। মানে? চ্যালেঞ্জের কথা মনে আছে তো? চ্যালেঞ্জে হারলে আমি যা বলবো সেটাই করতে হবে। কিন্তু আমি হারবো, তবে তোমাকে জিততে দেব না। আজকেও একটু ভয় দেখিয়ে চলে গেল। অবশ্য এসব কিছুই নয় আমার জন্য। তার জন্য যে কত বড় ঝড় অপেক্ষা করছে সেটা তার অজানা। রাতে নীলিমা সেদিনকার মতো নীরবের আইডি হ্যাক করতে যায়, কিন্তু এ কি, তার ভিপিএন কাজ করছে না। ব্ল্যাক হ্যাট হ্যাকারদের সার্ভারে ঢুকতেও পারছে না। তড়িঘড়ি করে ফোন দেয় তাদের হেড অর্থাৎ ইমনের কাছে। হ্যালো হ্যালো ভাইয়া, আমি নীলিমা বলেছিলাম, বক্স 2 এর প্রো। জি বলুন। আমার ভিপিএন কাজ করছে না। আপনাকে আমাদের টিম থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? আমি তো সব রুলস মেনে চলি। সেটা আমি বলতে পারবো না। নীরব ভাইয়ের আদেশ আপনাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের টিমে তো আপনি হেড, তাহলে এই নীরবকে? আমাদের টিমের সিও। আপনি আমাদের টিমে ঢুকতে পারবেন না। কিন্তু ভাইয়া আমার কথাটা একবার শুনুন। কথা শেষ হওয়ার আগেই কল কেটে গেল। এই ভিপিএন ছাড়া নীলিমা কিছুই করতে পারবে না। কে এই নীরব? তার সাথে কিসের শত্রুতা আমার যে আমাকে এই টিম থেকে বের করে দিল? জানতেই হবে যেভাবেই হোক। আচ্ছা, এই নীরব আর ক্লাসের নীরব এক নয় তো? একবার জেনে নেওয়া উচিত। পরের দিন সকালে নীলিমা ক্যাম্পাসের সব জায়গাতে আমাকে খুঁজছে। অবশেষে লাইব্রেরিতেই আমাকে খুঁজে পেল। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বাইরে এসো বলছি। আমি এখন পড়ছি, সুতরাং যা বলার এখনই বলো। আমি একটা প্রশ্ন করব, তার ঠিকঠাক জবাব দিবে। ওকে। তুমি কি ব্ল্যাক হ্যাট হ্যাকার টিমের সিও? হোয়াট? মাথা ঠিক আছে? চ্যালেঞ্জে জেতার জন্য নতুন ব্যবহার শুরু করেছো? দেখো, আমি ডিপ্রেশনের মধ্যে আছি। যেটা বলছি তার ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ, কিন্তু না। মানে হচ্ছে আমার একটা ব্ল্যাক হ্যাট আছে, সেজন্য হ্যাঁ। আর আমি হ্যাকার নই, সেই জন্য না। উফ, ডিসগাস্টিং। নীলিমা বিরক্ত হয়ে চলে গেল। ডিপ্রেশনের তো কিছুই হয়নি, এই তো সবে শুরু। ইতিমধ্যেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেল। নিত্যার থেকে স্যারের সাজেশনগুলো পাওয়াতে পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছে। তবে খুব বড় ধরনের কোনো মিরাক্কেল না হলে
আমি যে প্রথম হচ্ছি না সেটা নিশ্চিত। আর অন্যদিকে নীলিমাও মনে হয় ভালোই পরীক্ষা দিয়েছে। জানি না কে ফার্স্ট হবে, তবে আমি চাচ্ছি অন্য কেউ ফার্স্ট হোক, যাতে আমাদের মধ্যে যেই লড়াইটা চলছে সেটা চলতেই থাকুক। পরীক্ষা শেষ হবার 15 দিন পরে রেজাল্ট দেবে, সুতরাং এই 15 দিন আমি বিন্দাস কাটাতে পারবো। পরীক্ষা শেষ করেই এক দৌড়ে বাড়িতে চলে এলাম। কয়েকদিন মায়ের হাতে রান্না খাওয়া হয় না, এবার পেট পুড়ে রান্না খেয়ে তবেই যাব। অনেকদিন পরে বাড়িতে এলাম। আমাকে দেখে তো মা বাবা দুজনেই পুরো একদম আত্মহারা হয়ে গিয়েছে। সত্যি বাবা মা ছাড়া বাইরে থাকা যে কতটা কষ্ট এই কয়েকদিন আমি ঠিকই বুঝে গেছি। অতঃপর একদিন সকালে রুমে বসে ফেসবুকিং করছিলাম, তখনই মা বলল, আমরা গ্রামে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? না মা, আমি এখানেই ঠিক আছি, তোমরা যাও। একলা থাকতে পারবি তো? মা তোমরাও না, তোমাদের ছেলে কি এখনো ছোট আছে? তোমরা নিশ্চিন্তে যাও। রাতে কিন্তু ফিরবো না, তুই রাজদের বাসায় গিয়ে রাতে খেয়ে যাবি, আমি তোর আন্টিকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে যাও। তারপর মা চলে গেল। আজকেই তো মজা হবে, পাড়ার সব বন্ধুদেরকে ডাক দিলাম, আজ রাতে পার্টি হবে। অনেকদিন পরে বাড়িতে আসতেই হারামিগুলো ট্রিট যাচ্ছিল। আজ বাড়িতে কেউ নেই, আজকে ফুল দমে মাস্তি হবে। অতঃপর সন্ধ্যার পর বন্ধুরা মিলে পার্টি শুরু করে দিলাম আর জোরে গান বাজাতে লাগলাম। এই সময় হয়তো এই বিকট শব্দে অনেকেই বিরক্ত হবে, এজন্য দরজাটাও লাগিয়ে দিয়েছি যাতে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারে। অপরদিকে মামি এই অসময় গান বাজাচ্ছে কি? আর বলিস না, বাড়িতে কেউ নেই তো, তাই মনে হয় পার্টি করছে। তাই বলে এত জোরে গান বাজাবে? পরীক্ষা শেষ, তোমাদের এখানে একটু শান্তিতে বেড়াতে এলাম, তাও হলো না। তুমি একটু গিয়ে গানটা বন্ধ করতে বলো না। থাক না, ওরা একটু আনন্দ করছে, করুক না। তাছাড়া নীরব তো বাসায় থাকে না, এজন্য একটু মজা করছে। রাজকে একটু পাঠাও না, সাউন্ডটা একটু আস্তে না দিলে আমি সিরিয়ালটা দেখবো কিভাবে? আচ্ছা আমি গিয়ে বলছি। বলাই বাহুল্য, নীলিমা যে রাজের মামাতো বোন সেটা আমার জানা ছিল না। আর পরীক্ষা শেষে ও যে এখানে আসবে সেটাও আমি জানতাম না। অতঃপর রাজের মা অর্থাৎ আমার আন্টি আমাদের বাসায় আসলো। অনেকবার কলিং বেল চাপা সত্ত্বেও দরজা না খুলতেই এবার সে আমার নাম্বারে কল দিল। অতঃপর ফোন রিসিভ করতে, হ্যালো আন্টি। নীরব, তোমাদের জোরে জোরে গান বাজনাতে আমাদের একটু সমস্যা হচ্ছে, একটু আস্তে গান বাজাবে? জি আন্টি, এখনই সবাই চলে যাবে, একটু পরেই বন্ধ করে দেব। আর তোমাকে কিন্তু রাতে আমাদের এখানে খেতে হবে, তোমার মা কি বলে গেছে নাকি? জি আন্টি, মা বলেছে। তুমি এখানেই আসবে নাকি খাবার দিয়ে যাব? জি আন্টি, আমি যাব, শুধু শুধু আপনার খাবার দিতে আসা লাগবে না। সময় মতো চলে আসবে কিন্তু, রাখছি। জি আন্টি, ভালো থাকবেন। অতঃপর কিছুক্ষণের মধ্যে পার্টি শেষ করে দিলাম। আর পার্টির ফাস্টফুড খেয়ে কি আর পেট ভরে? তাছাড়া আমি এবেলার খাবার ওবেলাতে খেতে পারি না, এজন্য আন্টিদের বাসাতেই যেতে হলো। গিয়ে দেখি রাজ হারামজাদা ফ্লোরে বসে বসে কি যেন আঁকাআঁকি করছে। কি রে দুষ্ট ছেলে, কি করছিস? গার্লফ্রেন্ডকে গিফট দিব তাই আর্ট করছি। তোরও আবার গার্লফ্রেন্ড আছে নাকি? আছে, মানে আমার জানু কলিজা। তুই কোন ক্লাসে পড়িস যেন? ক্লাস 6। তোর তো দেখি ভালোই উন্নতি হয়েছে। কি হিংসে হয়? আমার মতো হতে চাও? না ভাই, তোর মতো হলে আজকে আমার ডজন খানেক গার্লফ্রেন্ড থাকতো। আচ্ছা দাদা, তোমার ফোনটা দাও তো। ফোন দিয়ে তুই কি করবি? গার্লফ্রেন্ডরে কল দিমু। বিনিময়ে আমি কি পাবো? তোমার জন্য একটা খুঁজে দিব। আচ্ছা আচ্ছা, 5 মিনিটের বেশি কথা বলিস না। ওকে দাদা, আমার কাজের জন্য 5 মিনিটই যথেষ্ট, তোমার মতো তো আর স্লো না। অতঃপর পিচ্চি শয়তানটাকে ফোনটা দিলাম। ছোট মানুষ আবদার করেছে, না দিয়ে কি আর পারি? আমার না হয় জিএফ নাই, কিন্তু ওকে তো জিএফ বিন থাকতে দিতে এটা পারা যায় না। সো 5 মিনিট পরে কথা বলা শেষ করে ফোনটা দিল হারামজাদা। কিরে, কথা বলা শেষ?
আহা দাদা, কথা বলে যে কি শান্তি না পেলাম। আচ্ছা, সিরিয়াল দেখছে কে রে? তোরা তো কেউ সিরিয়াল দেখিস না। আমার মামা তো বোন এসেছে। কস কি? বয়স কত? তোমার বয়সের বয়স। ও, তাইলে তো খাপে খাপ। আমার সাথে লাইন করাইয়া দে। হবে না, তোমার মামা তো স্লো মানুষের সাথে আমি আমার দিদি রিলেশন হতে দিতে পারবো না। আমার ফোনে কিন্তু অটো রেকর্ডার সেট করা। এতক্ষণ যা কথা বলেছিস সেগুলো কিন্তু সব তোর মাকে শুনিয়ে দেব। প্লিজ দাদা, প্লিজ আমার কথা মাকে শুনিও না, তাহলে আমাকে লাথি দিয়ে বের করবে বাসার থেকে। বলবো না, তার জন্য তোকে আমার কাজটা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করব। তুমি আমার রুমেই থাকো, আমি দিদিকে ডেকে আনছি। অতঃপর রাত চলে গেল। ছেলেটা পিচি হলেও একেবারেই বাঁদর। এইটুকু বয়স এখনই কিনা প্রেম প্রীতি শিখে গেছে। বুঝতে হবে ডিজিটাল যুগ বলে কথা। আমি না হয় একটা অ্যানালগ ডিভাইস। যাই হোক, হারামজাদা দেখি সত্যি সত্যি মেয়েটার হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। আরে, এ তো নীলিমা। এখানে এলো কিভাবে? তাহলে নীলিমাই কি? কি নীলিমা, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? দুইজনই আশ্চর্য। তুমি এখানে কি করছো? তার আগে বলো, তোমার এখানে কি কাজ? আমাকে হারানোর জন্য আমার পিছু পিছু আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? আসলে তোমাদের মেজাতের জবাব নেই। মুখ সামলে কথা বলবে। আমি তোমাকে ফলো করতে করতে এখানে আসিনি, আমি এসেছি আমার মামার বাড়ি। তার মানে এটা তোমার মামার বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমার এখানে কি কাজ? কিছু না, এমনিতেই। ও আচ্ছা, তাহলে রাজকে তুমি কি বলেছো? কি বলেছি? ন্যাকামি না, তুমি আমার সাথে প্রেম করতে চাও এ কথা রাজকে বলছো আমাকে বলার জন্য? তওবা তওবা, কি বলো তুমি এসব? তোমার মতো হ্যাকারনির সাথে কে প্রেম করবে? কেউ না। কি রে রাজ, তাহলে তুই মিথ্যে বললি কেন? কই মিথ্যে বলেছি, নীরবদা সত্যিই বলেছে। আসলে আমার রিলেশন আছে, এর জন্য ওর হিংসে হয়। আচ্ছা তুই যা, ওর সাথে আমার কিছু কথা আছে। অতঃপর হারামজাদা চলে গেল। হারামিটার কাছে যা যা বলেছি তা সত্যি সত্যি গিয়ে বলে দিয়েছে। কি রাজ মিথ্যে বলেছে নাকি তুমি? আসলে আসলে কি? তোমার সাহস তো কম না? জানো ক্যাম্পাসে কত ছেলে আমার জন্য দেওয়ানা। আমি তো আর জানতাম না তুমি ওর বোন। এখন তো জেনে গেছো, তাহলে এখন যাও। যাব মানে? খেয়ে যাব না? খেয়ে যাবে মানে কি? তোমাকে কি এখানে নিমন্ত্রণ করা হয়েছে? হ্যাঁ, কেন তুমি জানো না? না, আর আমার জানার ইচ্ছে নেই। কি রে নীরব, কখন এলি? আমি তোকে এই তো ডাকতে যাচ্ছিলাম। এই তো আন্টি, কেবল মাত্রই এলাম। আচ্ছা, টেবিলে খাবার বেড়ে দিয়েছি, তোরা আয়। তোরা মানে কি মামি? আমি ওর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না। কেন রে, তোর আবার কি হলো? আরে আন্টি চলুন তো, যার ইচ্ছা হয় খাবে আর না হয় খাবে না। তাহলে নীলিমা তুই একটু পরে আয়, নীরব খেয়ে যাক, তারপর তুই খাস। অতঃপর আন্টির বাসা থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুম আসবে না। দেখি তো কে কি অনলাইনে আছে। অনেকদিন পরে ফেসবুকে ঢুকলাম। নতুন আইডি খোলার পর আজকে প্রথম ঢুকেছে। বাহ, নীলিমা দেখি অ্যাড ফ্রেন্ড এসে রয়েছে। অতঃপর রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। যেহেতু আমার কোনো ছবি আপলোড করা নেই, সেহেতু নীলিমা চিনতে পারবে না। তারপর সাথে সাথেই একটা মেসেজ দিলাম, হাই। নো রিপ্লাই। কেমন আছেন? সিন বাট নো রিপ্লাই। কি ব্যাপার, ভাব নিচ্ছেন? হোয়াট? ভাব নিব কেন? আচ্ছা, আপনি কি দেখতে অনেক সুন্দরী? সেটা আপনাকে বলতে যাব কেন? ও বুঝছি, আপনি একটু ভাবো বলে। হ্যাঁ, আমি ভাবলি, তাতে আপনার কি? যত সব আজাইরা। আপনি কি নোয়াখালীর লোক নাকি? না তো, কেন? তাহলে এসব বিদেশি ভাষা বলেন কেন? যা বলবেন খাঁটি বাংলায় বলবেন।
আপনার থেকে আমার ভাষা শিখতে হবে? আচ্ছা বাদ দেন, কি করছেন না তাই বলুন। মানে? সিম্পল, আমি যদি বলতাম কি করছেন তাহলে আপনি বলতেন কিছু না। এজন্যই আপনাকে একটু কনফিউশনে ফেলে দিলাম। বাহ, আপনি তো দেখছি খুব মজার মানুষ। সবাই আমাকে সেটাই বলে, আর আপনার মুখ থেকে শুনে আরো একটু অন্যরকম লাগলো। কেমন? একদম অন্যরকম। ও আচ্ছা। আচ্ছা, আপনি হ্যাকার তাই না? আপনি জানলেন কিভাবে? জেনেছি একভাবে। হ্যাঁ, আমি হ্যাকার। কিন্তু এখন তো আর নেই। সেটা আপনি জানলেন কিভাবে? বুঝে নিন আমি আপনার শুভাকাঙ্ক্ষী। তাছাড়া আমি আপনার বিষয়ে সবকিছুই জানি। সব জানেন মানে? এই যে আপনি রেজাল্ট হ্যাক করতেন, এজন্যই আপনাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এত তথ্য জানলেন কিভাবে? আপনি কে বলুন তো? বললাম না আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে আমার মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার আইডির নাম একবার দেখুন। নিস্তব্ধ নীরব। নীরব নাম শুনে ইউনের কথা কিছু মনে পড়েছে? হ্যাঁ, তার মানে আপনি। গুড নাইট। প্লিজ যাবেন না, আপনার সাথে আমার একটু কথা আছে। সরি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। প্লিজ একটু থামুন না। আপনি কি আমার গার্লফ্রেন্ড নাকি যে আপনার কথায় থাকতে হবে? প্রথমে তো খুব ভাব দেখিয়েছিলেন, এখন তো প্রীত দেখাচ্ছেন কেন? আপনার সাথে কিছু কথা ছিল, আপনার নাম্বারটা দেওয়া যাবে কি? সরি, আমি অপরিচিত কাউকে আমার নম্বর দেই না। বাই। অতঃপর মেসেঞ্জারে বলক দিয়ে বের হয়ে এলাম। জানি আজকের রাতে নীলিমার ঘুম হবে না। ওর চোখের ঘুম হারাম করার জন্যই তো এত আয়োজন। সকালবেলা ছাদে গিয়ে দেখে নীলিমাও ছাদে গিয়ে সেলফি নিচ্ছে। শহরের মেয়েদের এই একটাই সমস্যা, সকাল সকাল ব্রাশ করতে করতে হাতে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অতঃপর পাশে গিয়ে একটু কাশি দিলাম। এই কি, তুমি ছাদে কেন? ছাদ কি তোমার একার নাকি? না, তবে উকি ঝুঁকি দিয়ে মেয়েদের দেখা উচিত না। একা পড়েছি তোমাকে দেখতে, যে পেতনির মতো চেহারা, তার আবার ভাব। ঝগড়া করতে এসেছো? না, তোমাকে মনে করে দিতে এসেছি যে রেজাল্টের আর 3 দিন বাকি। তো কি হয়েছে? মনে করিয়ে দিলাম। ভেবে নাও, তোমার সুখের দিন আর 3 দিন বাকি। সেটা তো সময় হলেই বোঝা যাবে কার সুখের দিন বাকি। ছুটি কাটিয়ে আজকে আবার চলে এলাম মামার বাসাতে। বলতে গেলে মামার বাসাই আমার হোস্টেল। কালকে রেজাল্ট দিবে, জানি না ফার্স্ট কে হবে, আর এই চ্যালেঞ্জের সমাপ্তি ঘটবে। রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে রোল দিয়ে ঢুকতেই চোখটা যেন আটকে গেল। রেজাল্ট দেখে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আসলে কি এটা সত্য নাকি চোখের ভুল? সত্যিটা জানতে কলেজ যেতে হবে। কলেজ গেট দিয়ে ঢুকতেই সজীব এসে আমাকে কংগ্রাচুলেশনস দিল। কংগ্রাচুলেশন ব্রো। থ্যাংক ইউ ব্রো। ব্রো, সত্যি তুমি কাঁপিয়ে দিচ্ছ। তার মানে সত্যি কি আমি ফার্স্ট হয়েছে? হ্যাঁ ব্রো, লিস্টে সবার প্রথমে তোমার নাম। আমি তো ভাবছিলাম আমার চোখের ভুল। কোনো ভুল নেই ব্রো, তাহলে ট্রিট পাচ্ছি তো? আজকাল অথবা যে কোনো সময়, তবে ট্রিট দেওয়ার আগে আমার ছোট্ট একটা কাজ আছে। ওকে ব্রো, ট্রিটটা কিন্তু পানো রইল। অতঃপর সজীব চলে গেল। কলেজে আমাদের ডিপার্টমেন্টের পাশেই একটা বড় বটগাছ আছে। বটগাছের পাশে দাঁড়িয়ে আছে নীলিমা। মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছে। পাবেই তো, আসলে চ্যালেঞ্জে হেরে গেলে যা হয় আর কি। তারপর আস্তে আস্তে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি চাই? তোমাকে। মানে? চ্যালেঞ্জের কথা কি মনে আছে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো আমি হেরে গেছি, এখন হয়তো তোমার কথা শুনতে হবে। শর্ত অনুযায়ী মনে আছে তো? যা চাইবো তাই দিতে হবে। তুমি কি চাও? ভয় করছে? ভয় লাগবে কেন? এই জন্য যে আমি যদি উল্টো পাল্টা কিছু চেয়ে বসি তাহলে কিন্তু সেটাই দিতে হবে। চ্যালেঞ্জ যেহেতু আমি হেরে গেছি, সেহেতু তোমার কথা আমাকে শুনতেই হবে। তাহলে চেয়েই ফেলেই। হ্যাঁ বলো। তুমি দেখছি অনেক ভীতু। যাও, আমি কিছুই চাই না। সত্যি? সত্যি। যাও, তোমাকে চ্যালেঞ্জ থেকে মুক্ত করে দিলাম। অতঃপর চলে এসে সজীবের পাওনা ট্রিটটা দিয়ে দিলাম।
নীলিমা ভেবেছিল আমি হয়তো ওর কাছে বড় কিছু চাইব, কিন্তু আমি যে কিছু না চেয়ে চলে আসব সেটা হয়তো ও কল্পনাও করতে পারেনি। অপরদিকে কিরে নীলিমা, এত কি ভাবছিস? ভাবছি না, বোঝার চেষ্টা করছি। কি ভাবছিস? ভাবছি যেই নীরব জিতে গিয়েও কিছুই চাইনি। সে কি রে, কিছু চাইনি? না। আজব ব্যাপার তো। সেজন্যই তো আমার আরো বেশি রাগ হচ্ছে। তাহলে কি ও আরো বড় কিছু প্ল্যান করছে? আমার তো সেটাই মনে হচ্ছে। তুই যেভাবে ওকে হোস্টেল ছাড়া করেছিলি, মনে হয় তোকে কলেজ ছাড়া করতে চাইছে। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এভাবে হেরে যাওয়াটা আমি মোটেও মেনে নিতে পারছি না। যে করেই হোক ওকে হারাতেই হবে। কিন্তু কিভাবে? এবার ওকে প্রেমের ফাঁদে ফেলবো। প্রেমের ফাঁদে মানে? মানে ওর সাথে প্রেম প্রেম অভিনয় করব। রাগের মাথায় কারোর ইমোশন নিয়ে খেলাটা কি ঠিক হবে? তোর নীতিবাক্য তোর কাছেই রাখ। তার আগে বল তুই আমাকে হেল্প করতে পারবি কিনা। দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এর জন্য আমি চেষ্টা করব সবসময় তোকে সাহায্য করার। ওকে, তাহলে এবার দেখাবো আসল খেলা কাকে বলে। নীলিমা হেরে যাওয়ার পরেও যে এমন একটা বাজে ধরনের প্ল্যান করবে সেটা আমার সত্যিই অজানা ছিল। ক্যাম্পাসের বাঁ দিকটায় মহিলা হোস্টেল। মহিলা হোস্টেলের দ্বিতীয় গেট একদম গার্লস হোস্টেলের প্রাচীর ঘেঁষে। আর কলেজ থেকে বের হওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই গেটকেই বেছে নেয়, কারণ এটা দিয়ে সরাসরি মেইন সড়কে ওঠা যায়। অতঃপর মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকতেই থেমে পড়লাম। অতঃপর পিছনে তাকিয়ে দেখি নিত্যা। আরে নিত্যা, তুমি? সেই ডিপার্টমেন্টের সামনে থেকে তোমার নাম ধরে ডেকেই চলেছি, কিন্তু তুমি তো থামতেই চাচ্ছ না। ও, কিছু বলবে নাকি? বলতে তো চাই অনেক কিছুই। মানে আর কি, কংগ্রাচুলেশন। ও, এটা বলতে ক্যাম্পাস থেকে এখান পর্যন্ত আমাকে ফলো করতে করতে চলে এসেছো? বাই দ্য ওয়ে, তোমাকেও ধন্যবাদ। আমার কিন্তু একটা ট্রিট পাওনা হয়ে গেল। কিসের ট্রিট? বারে, তোমাকে না আমি সাজেশনগুলো দিয়েছিলাম, আর তুমি বলছো ট্রিট কিসের? আচ্ছা, দিব, সবাইকে নিয়ে একসাথেই ট্রিট দিব। ওকে, এখন কি বাসায় যাচ্ছ? হ্যাঁ, বাসায় যাচ্ছি। ক্লাসে আসবে না? না, একেবারে কাল থেকে ক্লাসে আসব। আচ্ছা, তাহলে যাও। অতঃপর আমি হেঁটে বাসায় চলে এলাম। যেহেতু বাসার কাছেই কলেজ, সেহেতু বেশিরভাগ সময় হেঁটেই বাসায় ফিরতে হয়। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে ক্যাম্পাসে যে কি হচ্ছে সেটা একমাত্র ক্যাম্পাসে থাকা ছাত্রছাত্রীরাই ভালো জানে। আমি চলে আসার পরেই নিত্যাকে ডেকে নিয়ে যায় ইরা। নিত্যা, আমার সাথে চলো। কেন? তোমার সাথে যাব কেন? তোমাকে যেতে বলেছিল, চলো। আমি যাব না। বাহ, তোর সাহস দেখি খুব বেড়েছে। নীলিমা তোকে ডাকছে, যাবি কিনা বল। ঠিক আছে, যাব। অতঃপর ইরা নিত্যাকে ডেকে নিয়ে নীলিমার কাছে যায়। এই দেখ, নিত্যাকে ধরে এনেছি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। অতঃপর ইরা চলে গেল। কিরে নিত্যা, আজকাল দেখছি তুই ভালোই উঠছিস। মানে? আমি আবার কি করলাম? নীরবের সাথে তোর এত ডলাডলি কেন? নীরব আমার ফ্রেন্ড, তাই ওর সাথে কথা বলি, এর থেকে বেশি কিছু নয়। বাহ, তোর মুখে দেখছি বেশ বুলি ফুটেছে। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার আরো কাজ আছে। আজ থেকে যেন নীরবের আশেপাশে তোকে না দেখি। নীরবকে আমি পছন্দ করি, এজন্য ওর সাথে থাকি। এতে তোমার সমস্যা কোথায়? তুই জানিস না ওর সাথে আমার রিলেশন আছে? কিন্তু তোমার সাথে তো ও শত্রুতা। শত্রুতা ছিল, এখন নেই। শত্রুতা ভালোবাসা হয়ে গেছে। এরপরেও যদি ওর সাথে তোকে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা, আমি আর ওর সাথে মিশবো না। তোমরা আমার কোনো ক্ষতি করো না প্লিজ। এই তো গুড গার্ল, চল যা। নীলিমা হেরে যাওয়া সত্ত্বেও হারতে রাজি না। সে নীরবকে হারাবেই, কিন্তু নীরব যে ডবল গেম খেলছে সেটা তো আর নীলিমা জানে না। আজকে আবারও ফেসবুকে ঢুকে নীলিমাকে ছোট্ট একটা মেসেজ দিলাম। নতুন আইডিতে আমাকে একদমই চিনতে পারছে না নীলিমা। এক্সকিউজ মি। আরে আপনি? সাথে সাথেই রিপ্লাই দিল। অবাক হলেন? না, অবাক হওয়ার কি আছে? আমার মনে হয় আপনি একটু আপসেট। কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি সব জানি।
আর এটাও জানি আপনি এখন নিশ্চয়ই মনে মনে আমার নাম নিচ্ছেন। আপনি কি কোনো সুপারস্টার নাকি যে আপনার নাম জপ করব? সুপারস্টার না, তবে আপনার আপসেটের কারণ কিন্তু আমি। আপনি কিভাবে আমার আপসেটের কারণ হবেন? আমার আপসেটের কারণ তোই হারামজাদা নীরব। নীরব কে? আপনার বয়ফ্রেন্ড নাকি? আজব তো, আপনি কে? আপনাকে আমি কোন দুঃখে আমার কথা বলতে যাব? বলেই দেখুন না, আপনার আপসেটের কারণ হয়তো চলেও যেতে পারে। যাবে না। নিস্তব্ধ নীরবের কাছে সবকিছুর সমাধান আছে। আপনার এই নামটা শোনা শোনা লাগছে, কোথাও যেন শুনেছি। এমনের থেকে শুনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এমন ভাইয়া থেকে শুনেছি, আপনিই তো সেই। তো এবার বুঝলেন তো আমি সুপারস্টার কিনা? আপনি নাম্বার 1 ভিলেন। আপনি যদি আমাকে রিমুভ না করতেন তাহলে নীরবের বাচ্চাকে আজ মজা দেখিয়ে ছাড়তাম। আমাকে মজা দেখাবেন? আরে আপনাকে না, আমাদের ক্লাসের একটা ছেলে, ওর নামও নীরব, ওকে মজা দেখাবো। ও আচ্ছা, তাহলে আপনি মজা দেখান, আমি আসি। প্লিজ একটু থাকুন না, আপনার সাথে অনেক কথা আছে। মেসেজটা সিন করে কোনো রিপ্লাই না দিয়ে আবারও ব্লক দিয়ে বেরিয়ে আসলাম। সত্যি মেয়েদের ব্লক দেওয়ার মাঝে এক অসাধারণ ভালো লাগা কাজ করে। বিশ্বাস না হয় একবার ব্লক করেই দেখুন। পরের দিন কলেজে গিয়ে দেখে গেটের পাশে নিত্যা দাঁড়িয়ে আছে। ওকে দেখে ওর কাছে এগিয়ে গেলাম। আরে নিত্যা, তুমি এখানে? ক্লাসে যাবে না? নিত্যা কিছু না বলে চলে যেতে থাকে। কতবার আমি দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। কি হলো, কিছু না বলেই চলে যাচ্ছ যে? দেখো নীরব, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কেন? আমি কি করেছি? তোমার সাথে নীলিমার রিলেশন আছে সেটা তুমি আমাকে আগে জানাওনি কেন? তোমাকে আমি ভালো ছেলে জানতাম, আর তুমি কিনা ওর সাথে। ছি! কার সাথে বললে? নীলিমা। পাগল হয়েছো নাকি? কোন দুঃখে ওর সাথে রিলেশন করতে যাব? সেটা তো তুমি ভালো জানো। নীলিমা তোমার সাথে আমাকে মিশতে নিষেধ করেছে। তুমি আমাকে আর ডেকো না। অতঃপর নিত্যা চলে গেল। নীলিমা মনে হয় আবার উল্টোপাল্টা শুরু করেছে। জেতার জন্য আর কি কি করবে মেয়েটা। ওই তো ডিপার্টমেন্টের সবাই দাঁড়িয়ে আছে, আজ তো এর একটা ভেদ করতেই হবে। অতঃপর নীলিমার কাছে গিয়ে বলল, নীলিমা একটু এদিকে আসবে? নীলিমা যা, দুলাভাই তোকে ডাকছে। এরা এটা কি বলল? শুনতে পাওনি কি বলল? কিন্তু ও আমাকে দুলাভাই কেন বলল? সেটা না হয় ওকে জিজ্ঞেস করো। সে তো করবই, কিন্তু তার আগে বলো তুমি নিত্যাকে কি বলেছ? কি বলেছি? তুমি ওকে বলেছ তোমার সাথে আমার রিলেশন আছে। তোবা তোবা, কি বলো এসব? তবে তুমি যদি চাও তবে এটা সত্যি হতে পারে। মানে? কুচি খোকা, ফিডার খাও নাকি যে বোঝো না? মানে কি? আমি তো তোমার শত্রু ছিলাম, তাহলে হঠাৎ আমার প্রতি তোমার এত ভালোবাসা এলো কোত্থেকে? শত্রুতা ছিল, কিন্তু শত্রুতা ভালোবাসা হয়ে গেছে। এটাও তোমার কোনো চাল, ঠিক না? ভালোবাসার কোনো চাল থাকে না। আমার মধ্যে এমন কি আছে যে তুমি আমায় ভালোবাসতে চাও? এই পৃথিবীতে তোমার কাছে আমি একমাত্র হেরেছি, এই জন্য তোমার প্রতি আমার একটা ফিলিংস হয়েছে, সেটা সবার থেকে আলাদা। দেখো, এসব চালবাজি আমার সাথে চলবে না, আর তোমাকে আমি ভালোবাসি না। এই ফুলটা নাও, যদি আমায় ভালোবাসো তবে কালকে আমাকে 2টো ফুল এনে দিবে। আমি জানি তুমি ঠিক ডিসিশনই নিবে। হাতে ফুল ধরিয়ে দিয়ে নীলিমা চলে গেল। আচ্ছা, ও কি সত্যি আমায় ভালোবাসে নাকি এটা ওর ছলনা? বালিকা এখন দেখি না চাইতেই কাছে আসতে যাচ্ছে। ছলনা হলেও সুবিধাটা পেতে চায়। ভালোবাসা তো পরে বিবেচনা করে দেখা যাবে। অপরদিকে ইয়েস দোস্ত, ওকে আমি ইমোশনাল ভাবে দুর্বল করে দিয়েছি। বলছিস কি ও তোর প্রস্তাবে রাজি হয়েছে? হয়নি, তবে বলেছি যদি ভালোবাসে তাহলে কালকে 2টো গোলাপ এনে আমাকে দিতে। তুই কি শিওর যে তোকেও কালকে গোলাপ দেবে? আর আমাদের ক্লাসের সজীব আছে না, ওর থেকে শুনেছি ও নাকি ক্লাসের প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে। তাহলে তো দেখছি রাজি না হয়ে যেতেই পারবে না। খেলা এবার জমবে, এবারও ইমোশন নিয়ে খেলবো। দেখি কিভাবে ও এবার জিতে। নীলিমা যে প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামতে পারে সেটা তো নীরবের জানাই ছিল না। হয়তো কখনোই জানতো না
যদি এই ফেক আইডিটা না খুলতো। সন্ধ্যার পরে নতুন আইডি থেকে নীলিমাকে একটা মেসেজ দিলাম। হাই। হাই, কেমন আছো? ভালো, আপনি? ও সরি, আপনাকে তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই, বলতেই পারেন। তাহলে তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু আমরা তো এখন পর্যন্ত পরিচিতই হতে পারলাম না। আমি নীলিমা রায়, ডিপ্লোমা ষষ্ঠ সেমিস্টারে। তুমি? আমি নীরব অধিকারী, আমিও ষষ্ঠ সেমিস্টারে পড়ি। বাহ, তাহলে তো আমরা একসাথেই পড়ি। আচ্ছা, একটা প্রশ্ন উত্তর দেবে? বলো। সেদিন তুমি আমায় রিমুভ করতে বলেছিলে কেন? আরে সেদিন একটা ইমেল এসেছিল যে তুমি নাকি হ্যাকিং এর অপব্যবহার করো, তাই তোমাকে রিমুভ করেছিলাম। আমাকে আবার অ্যাড করবে প্লিজ? আমরা তো এখন ফ্রেন্ড, সো তোমাকে এখন অ্যাড দিতে আমার কোনো দ্বিধা নেই। ধন্যবাদ তোমাকে। তোমাকেও। কি সিদ্ধান্ত নিলে? ক্লাসে ঢুকছিলাম, ঠিক তখনই পাশ থেকে নীলিমার কথাটা শুনতে পেলাম। কিসের সিদ্ধান্ত? কালকের কথা ভুলে গেছো? না। তাহলে আমার গোলাপ কই? তোমার গোলাপ পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমে তোমাকে এই গুন্ডি ভাব ছেড়ে দিতে হবে। আর কি? তারপর সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কাউকে ভয় দেখানো যাবে না। আর তোমার সাথে যদি আমি রিলেশনে যাই তবে সকল খরচ কিন্তু তোমার। সব খরচ তো বয়ফ্রেন্ড বহন করে, তাহলে আমার বেলায় উল্টো কেন? কারণ সবার থেকে তুমিও আলাদা। যদি তুমি আমার শর্তগুলো মানতে পারো তবে আমি তোমার সাথে রিলেশনে যেতে পারি, না হলে নয়। আমি তোমার সব শর্তে রাজি, এবার আমার গোলাপ দাও। অতঃপর ব্যাগ থেকে একগোছা গোলাপ বের করে নীলিমাকে দিলাম। শুরু হলো নতুন এক রিলেশনশিপ, যেটা আমার কাছে সিরিয়াস হলেও নীলিমার কাছে ছিল পুরোটাই সাজানো। ইয়েস দোস্ত, আমি পেরেছি নীরবকে আমার প্রেমে ফাঁদে ফেলতে। এত সহজে নীরব রাজি হয়ে গেল, আমার তো বিষয়টা ঘোলা লাগছে। তুই রাখবি তোর গোয়েন্দাগিরি? ও খুব সহজ সরল একটা ছেলে। তো এখন কি করবি? ওকে উড়াবো। উড়াবি মানে? যত বেশি উড়াবো তত বেশি জুড়ে ফেলবো। সত্যি দোষ, তুইও পারিস বটে। নীলিমা কখনো চ্যালেঞ্জে হার মানে না, জেতার জন্য নীলিমা যা খুশি তাই করতে পারে। রিলেশনের প্রায় 1 মাস পেরিয়ে গেল। আমি এখনো জানি না যে নীলিমা আমার ইমোশন নিয়ে খেলছে। যদি না নতুন আইডি দিয়ে আমার নীলিমার সাথে চ্যাট না করতাম তবে বিষয়টা আমার কাছে ধোঁয়াশা থেকে যেত। তাই তো ছোট একটা মেসেজ দিলাম। হাই। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? তুমি কি আর ভালো থাকতে দিয়েছো? মানে? আমার হৃদয় ভেঙে দিয়েছো। এমন কি করলাম যে তোমার হৃদয় ভেঙে গেল? আমার কত ইচ্ছে ছিল তোমার সাথে রিলেশন করার, আর তুমি এটা কি করলে? এই নীরব ছেলেটাকে। তুমি আমার সাথে রিলেশনে যেতে চাও সেটা আগে বলনি কেন? বলার সুযোগই তো পাইনি। তুমি কি সিরিয়াস? সিরিয়াস হয়ে কি লাভ, তোমার তো বিএফ আছে। আরে বাদ দাও, আমি তো ওর সাথে অভিনয় করেছি। মানে? ওকে হারানোর জন্য ওর সাথে রিলেশন করেছি, যাতে এবার ওকে ঠিক হারাতে পারি। তাহলে কি আমি সিটে জায়গা পাবো? দেখা যাক, পেলেও পেতে পারো। দুজন দুজনকে লাভ ইমোজি পাঠালো। যেটা ভেবেছিলাম সেটাই হলো। তার মানে নীলিমা আমাকে হারানোর জন্য আমার সাথে প্রেমের অভিনয় করছে। এবার জমবে নতুন খেলা। ওর প্ল্যানে ওকেই মারবো, দেখি কে জিতে। পরদিন কলেজে গিয়ে। তোমার রক্তের গ্রুপ এ নেগেটিভ না? হ্যাঁ, কিন্তু কেন? আমার সাথে চলো। কোথায়? একজন সিজারের রোগীকে রক্ত দিতে হবে। পারবো না, তাছাড়া আমি কখনো রক্ত দেইনি। দাওনি তো কি হয়েছে, এবার দিবে। এটা কিন্তু শর্তে ছিল না। ছিল না তো কি হয়েছে, তুমি যাবে কিনা সেটা বলো। তোমার মতো বিয়ে থাকলে না গিয়ে উপায় আছে? আরেকদিন। নীলিমা, কালকে সকালে কিন্তু রেডি থেকো, আমাদের সাথে এক জায়গাতে যেতে হবে। পারবো না, কালকে আমার ডান্স ক্লাস আছে। ক্লাস বাদ দিয়ে আমি ঘুরতে যেতে পারবো না। আসলে তুমি আমায় ভালোবাসো না, যদি ভালোবাসতে তবে না বলতে পারতে না। আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ তুলবে না কিন্তু। তাহলে কিন্তু তুমি কালকে আমাদের সাথে যাচ্ছ, ঠিক আছে? আরে আমার কথা তো শোনো।
কোনো কথাই নাই, তোমাকে যেতেই হবে। কথাটি বলেই চলে এলাম। এই তো ছিল বাস্তব জীবনের অভিনয়। এবার ভার্চুয়াল জগতে এসেও অভিনয়টা ভালোই শিখে গেছি। প্রতিদিনই ফেসবুক আইডি দিয়ে চ্যাট করি, আর একটু একটু করে ওর মনে জায়গা দখল করে নিচ্ছি। নীলিমা, তুমি কিন্তু আমার সাথে চিটারি করছো। আমি আবার কি করলাম? তুমি কিন্তু আমাকে আমার উত্তরটা দাওনি। আরে দাঁড়াও, আগে এই চেষ্টাটাকে গার্ড থেকে বিদায় করে তারপর দেখা যাবে। তার মানে তুমি এখন ওই ছেলেটার সাথে রিলেশনে আছো? হ্যাঁ। কি? ওই ছেলের এত বড় সাহস ওর তোমার সাথে এখনো ঘোরাফেরা করতেছে? আজকেই আমি ওর আইডি চাঁদে পাঠিয়ে দেব। আরে এই উত্তেজিত হচ্ছিস কেন? ওকে যতটা উড়াবো ততটাই ব্যাগে মাটিতে ফেলবো। তাড়াতাড়ি করো, ফেলবে করে তো লাস্ট সেমিস্টার উঠে এসেছো। আর কিছুদিন অপেক্ষা কর, লাস্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে ওকে ওর উচিত শিক্ষা দিয়ে দেব। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, তুমি তোমার ছবি দাও না কেন? আরে হ্যাকারদের তো ছবি দিতে হয় না, তুমি জানো না? কেন, ছবি দিলে কি হয়? আমি তো সেলিব্রিটি লোক, তাই সবাই আমাকে চিনে ফেলবে। ও আচ্ছা, তাহলে আমাকে একটা দাও। দেব, কিন্তু এখন না। তাহলে কবে? যেদিন তুমি নীরবকে ছেঁকা দিয়ে আমার সাথে রিলেশন করবে সেই দিন। উফ, এতদিন তোমাকে দেখার যে আর তর সইছে না। আরে সবুর করো, সবুরে মেওয়া ফলে। নীলিমার সাথে সমপরিমাণ অভিনয় করতে করতে একেবারে রোবট হয়ে গেছে। একটা মানুষ জেতার জন্য আর কি কি করতে পারে। রিলেশনের পর থেকে এমন একটা ভাব করেছি যে নীলিমা ভেবেছে সত্যি ওকে ভালোবেসেছে, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসে না। ও ভালোবাসে আমার ওই সত্তাকে, যেখানে এই নীরবের জন্য রয়েছে শুধুই প্রতিশোধ। নীলিমা, তুই কিন্তু বদলে যাচ্ছিস। কেন, মোটা হয়ে গেছে নাকি? তুই ইদানিং আমার মেসেজে রিপ্লাই দিচ্ছিস না, ব্যাপারটা কি? আসলে একজন হ্যাকারের প্রেমে পড়ে গেছি রে। মানে কি? তাহলে নীরবকে নিয়ে এত মাতামাতি কেন? আর ওকে যত উড়াবো তত বেশি কষ্ট দিতে পারবো। তো তা হ্যাকার ছেলেটাকে ওর সাথে কি টাইম পাস? আরে না, ওর সাথে হবে সিরিয়াস রিলেশন। নীলিমা এই কয়দিনের আলাপেই আমার ওই সত্তাকে ভালোবেসে ফেলেছে। হয়তো ভেবেছে ও শুধু একাই গেম খেলতে জানে, আর কেউ না। আমি তো নতুন আইডি খুলছিলাম আমার বিষয়ে জানতে, কিন্তু ও যে এত বড় একটা প্ল্যান করেছে সেটা এই আইডিটা না থাকলে জানতেই পারতাম না। হেই দেখুন, বলতে না বলতে নীলিমার আবার মেসেজ এলো। হাই, কেমন আছো? আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে কি করে ভালো থাকি বলো? আর একটা দিন সবুর করো। কেন? একদিন পর কি তুমি ওর সাথে ব্রেকআপ করবে? ব্রেকআপ করব কেন? ওকে তো আমি ছেঁকা দেব। ও আচ্ছা, ওই ছেলে কি তোমাকে ভালোবেসেছে? অবশ্যই। আর এখন ওকে ছেঁকা দিলে যে কতটা মজা হবে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ধরো তুমি যাকে পছন্দ করো সেও যদি তোমাকে এভাবে ছেঁকা দেয় তাহলে কি হবে? আমার পছন্দ তো তুমি, তুমিও কি আমার সাথে এমন করবে? আরে না, তুমি করবে না তো? দেখো নীরব, আমি কিন্তু সিরিয়াস। আরে আমি তো মজা করলাম, তুমি কিছু মনে করনি তো? তাই না? আগে তোমাকে সামনে পাই, তারপর দেখাবো মজা। এভাবে চলতে থাকে নীলিমার সাথে আমার কথাবার্তা। নীলিমা হয়তো সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। কালকে যখন ও জানতে পারবে যে ওর খেলাতে ওকে হারিয়ে দিয়েছে, তখন যে কি মজা চাই না হবে। আজ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, সুন্দর একটা চেহারা থাকলেই সবার কাছে সুন্দর একটা মন থাকে না। আজকে কলেজের লাস্ট ক্লাস, আর আমাকে হারানোর জন্য নীলিমা আজকের দিনটাকেই বেছে নিয়েছে। আমি প্রস্তুত নীলিমার প্ল্যানকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে। ডিপার্টমেন্টের পাশেই একটা বট গাছ আছে, আমি সেখানে গিয়ে বসেছিলাম। ঠিক তখনই নীলিমাও এলো। তুমি এখানে? আমি সারা ক্যাম্পাসে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু বলবে? বলতে তো হবে। এই গেমসের লাস্ট এন্ডিং দিতে হবে না? মানে কি বলছো এসব? তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেকটা, যা বলে বোঝানো যাবে না। এই তো, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে তুমি আমায় খুব ভালোবাসো, যাতে এবার তোমাকে আমি হারাতে পারি।
কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। অবস্থা তুমি নাও। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসেছি? হ্যাঁ। ইটস ইউর ড্রিম বেবি। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, শুধুমাত্র তোমাকে হারানোর জন্য তোমার সাথে অভিনয় করেছি। প্লিজ মজা করো না। এটা মজা নয়, এটা আমার প্রতিশোধ। তোমাকে হারানোর জন্য আমি এই নাটকটা করেছি, আর আজকে তোমাকে হারিয়েও দিয়েছি। প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি তো তোমাকে সত্যিকারে ভালোবেসেছি, আমাকে ধোকা দিও না। খুব কষ্ট হচ্ছে তাই না? আমিও এটাই দেখতে চেয়েছিলাম। আজ তুমি হেরে গেছো আমার কাছে। হার জিত আমি বুঝি না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার মতো সস্তা ছেলের সাথে নীলিমা কখনোই থাকতে পারবে না। তাছাড়াও আমার একটা রিলেশন আছে, ও তোমার মতো সাধারণ ছেলে না। তার মানে তুমি আরেকটা ছেলের সাথে রিলেশন করে আমাকে শুধুমাত্র ধোকা দিয়েছ? হুম। আমার প্রতি কি তোমার কোনো ফিলিংস নেই? না, নেই। আই হেট ইউ। এই কি তুমি কান্না করার বদলে হাসছো যে? অবশ্য ছ্যাঁকা খাওয়ার পর মানুষের অনেক কিছুই হয়। তুমি তো শুধু এই খেলাটা শুরু করেছিলে, কিন্তু শেষটা করব আমি। মানে? তোমার কি মনে হয় তুমি শুধু একাই গেম খেলতে জানো, আর কেউ না? অবশ্যই না। যার সাথে তোমার রিলেশন তার আইডি দেখাও তো। অতঃপর নীলিমা ফোন বের করে আইডি সার্চ দিয়ে খুঁজে পেল না। কি হলো? আইডি হারিয়ে গিয়েছে তাই না? ওর আইডি চার্জ দিলে আসছে না। আর আসবেও না, ও তোমাকে ব্লক দিয়েছে। কি আবল তাবল বলছো? ও আমাকে ব্লক দিবে কেন? ও আমাকে ভালোবাসে, আর আমিও। আর কখনো খোঁজেও পাবে না। এবার দ্বিতীয় চমক দেখতে তোমাদের চ্যাট লিস্টে যাও, দেখো ওর ছবি পাঠিয়েছে। অতঃপর নীলিমা দেখে সত্যি একটা মেসেজ ছবি দিয়ে ওকে ব্লক দিয়েছে। ছবির দিকে তাকাতেই আরে এ তো নীরব। যে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে, নীলিমার চোখ যেন দাঁড়িয়ে গেছে ছবিটার উপর। কি হলো? চোখ সরছি না যে? নীরব তুমি? কি অবাক হলে? তুমি যাকে ভালোবেসেছো সেটা আমার এই দৈত্য সত্তার নিস্তব্ধ নীরব। আমাকে ভুলে গেছো? আমাকে ক্ষমা করে দাও। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে নয়। আমি তো আইডিটা খুলেছিলাম তোমাকে জানার জন্য, কিন্তু তুমি যখন বললে তুমি আমার সাথে অভিনয় করছো, তখন আমি ওই আইডি দিয়েই তোমার সাথে প্রেম শুরু করি। তুমি আমাকে হ্যাকার মনে করেই ভালোবেসেছো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো। তুমি ভালোবেসেছো এই নীরবকে নয়, ভালোবেসেছো আমার ওই নিস্তব্ধ নীরব সত্তাকে। আমি কিছু শুনতে চাই না, তুমি শুধু আমার। তুমি আবার আমার কাছে হেরে গেলে। আমি তোমার কাছে একবার নয় সারা জীবন হারতে রাজি, তবুও তুমি আমায় ছেড়ে যেও না। দুঃখিত, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ভালো থেকো। তুমি যা বলবে তাই করব আমি, তবু আমাকে একটা সুযোগ দাও। ওই যে আগেই বললাম, তুমি আমার এই সত্তাকে ভালোবাসোনি। আরেকটা কথা, হ্যাকিং করে কারোর ক্ষতি করা ঠিক না। তুমি যদি চাও আমি সবার সামনে আমার সকল খারাপ কাজের কথা স্বীকার করব। সেটার আর দরকার নেই। ভালো থেকো। যাচ্ছিস যা, তবে শুনে রাখ তুই শুধু আমার। নীরব চলে যাচ্ছে। নীলিমা এখন খুব কান্না পাচ্ছে। চ্যালেঞ্জে হারাতে গিয়ে আজ সে তার প্রিয় মানুষটিকেই হারিয়ে ফেলেছে। তবে নীলিমাও জেদি, যে কোনো মূল্যেই নীরবকে তার চাই। সেটা কোনো ছলনা করে নয়, তার ভালোবাসার দ্বারা। নীরব এবার যাবি কই? নীলিমা পেয়ে গেছে ছেলে পটানোর বই। কিছুদিন পরেই আমার পরীক্ষা শুরু হয়ে যায়। নীলিমা পরীক্ষার পরে প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি ওকে ইগনোর করে চলে আসতাম। শেষ পরীক্ষার দিন পরীক্ষা শেষে ক্লাসের সব ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। এই আজকের দিনটার পরে হয়তো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, যে যার মতো কর্মব্যস্ত বা ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়বে। কিন্তু সেই দিন কথা বলছিলাম না শুধু নীলিমার সাথে। পরীক্ষা শেষে চুপচাপ বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আমাকে তুলে নিয়ে যায়। চোখ বাঁধা থাকায় কিছুই দেখতে পাইনি। যখন চোখের বাঁধন খুলে দিল, তখন নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলাম। একটা চেয়ারের সাথে আমাকে বেঁধে রাখা হয়েছে, আর সামনে বসে আছে নীলিমা। এ কি, তুমি এখানে?
আমাকে এভাবে কিডন্যাপ করে আনার কারণ কি? কারণটা খুবই সিম্পল, আমার প্রস্তাবে রাজি হওনি বলেই তো তুলে এনেছি। দেখো, তুমি এসব করে কখনোই আমার ভালোবাসা পাবে না। ভালোবাসা আমার লাগবে না, আমি শুধু তোমাকে চাই। আমাকে এখান থেকে যেতে দাও। আমার প্রস্তাবে রাজি হলেই তোমাকে যেতে দিব। তোমার প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। তুমি শুধু ছলনা করতে জানো, ভালোবাসতে না। তুমি শুধু নীলিমার চলনাটাই দেখেছো, ভালোবাসাটা দেখোনি। তোমার এসব অভিনয় আমার জানা আছে। ভালোভাবে বলছি, আমাকে যেতে দাও। যাবি তো যা, তোকে ধরে রাখছে কে? আর শোন, তুই যতক্ষণ না পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হবি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ছাড়া পাবি না। সারা জীবন বেঁধে রাখলেও আমি তোমার প্রস্তাবে রাজি হব না। দেখি তুই কতক্ষণ জেদ করে থাকিস, আমিও দেখব তোর জেদ বড় নাকি আমার ভালোবাসা। কথাটি বলেই নীলিমা সেখান থেকে চলে যায়। হাতির মতো 4টা ছেলে আমাকে পাহাড় দিতে থাকে, পালানোর মতো কোনো জায়গায় নেই। অথবা রাতে আমাকে খাবার দেয়, কিন্তু রাগে সেটা না খেয়ে ফেলে দেই। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর লাফালাফি করছে। অথবা সকালে আবার নীলিমা আসলো। কি ব্যাপার, তুমি নাকি খাবার খাওনি? আমি তোমার খাবার খাইনি আর খাবো না। আমি তোমাকে খাইয়ে দেই। আমি তোমার হাতের খাবার কখনোই খাবো না। দেখো, এভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। পড়লে পড়বো, তাতে তোমার কি? আমার কিছুই না। না। তাহলে থাক, তুই না খেয়ে। এই, তোরা ওকে এক দানাও খেতে দিবি না। যখন ক্ষুধা ছটফট করবে তখন আমায় ডাকবি। অতঃপর নীলিমা চলে যায়। গত 2 দিন ধরে না খেয়ে আমার অবস্থা পুরাই কাহিল। না খেয়ে থাকবো, তবুও ছলনাময়ের প্রেমে পড়ব না। পরের দিন অর্থাৎ কিডন্যাপের 3য় দিন যখন নীলিমা এলো। আচ্ছা, তুমি খাবার খাচ্ছ না কেন? আমাকে যেতে না দিলে আমি খাবো না। আচ্ছা, আমি কি করলে তুমি খুশি হবা বলো? তুমি যদি আমাকে যেতে দাও তাহলে খুশি হব। আচ্ছা, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? ভালোবাসার যোগ্য তুমি নও, আগে যোগ্য হও তারপর বলো। আমি সব বুঝে গেছি। এই, তোরা ওর হাতের বাঁধন খুলে দে। আর নীরব, তুমিও একটা কথা শুনে রাখো, ছোট থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি। এখন আমি তোমাকে চাই, দেখি পাই কি না পাই। অতঃপর হাতের বাঁধন খুলে দিলে আমিও চলে আসি। বর্তমানে আমি ট্রেনে করে বাড়ি যাবার পথে পাশেই বসে থাকা ছেলেটিকে আমার গল্প শোনাচ্ছিলাম। তারপরে কি হলো ভাইয়া? তারপর আর কি, আমি পড়ালেখা শেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যাই। তার মানে গত 2 বছর আপনাদের মাঝে কোনো কথা বা দেখা হয়নি? একবার দেখা হয়েছিল, তবে কথা হয়নি। ভাইয়া, আপনি কি সত্যি নীলিমাকে ভালোবাসতেন? বাসতাম। তাহলে ওকে ছেড়ে দিলেন কেন? ওই যে বললাম না, ভালোবাসার যোগ্য ও নয়। আচ্ছা ভাইয়া, ও যদি এখন আপনার লাইফে ফিরে আসে তাহলে কি ওকে গ্রহণ করবেন? ভাইয়া, আমাদের এইসব কাহিনী প্রায় 2 বছর আগের কথা। ও এখন আর আমাকে মনে রাখেনি। হয়তো এতদিনে ওর বিয়েও হয়ে গেছে। তার মানে আপনাদের গল্পের শেষটা এভাবে হবে? কিছু কিছু গল্পের হ্যাপি এন্ডিং হয় না, তেমনি আমার গল্পটারও হ্যাপি এন্ডিং হয়নি। ভাইয়া, সত্যিকারের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। যদি নীলিমা আপনাকে সত্যি ভালোবেসে থাকে তবে নিয়তি আপনাদেরকে অবশ্যই মিলিয়ে দেবে। নিয়তি হয়তো সবার ভাগ্যে থাকে না। ভাইয়া, দেখবেন আমার কথাটাই সত্যি হবে। আর ভাইয়া, আমার স্টেশন চলে এসেছে, আমি নামছি, ভালো থাকবেন। অতঃপর ছেলেটি নেমে গেল। আচ্ছা, ছেলেটির কথা কি আবার সত্য হবে না তো? নিয়তি কি আমাদের আবার মেলাবে নাকি? না। ট্রেন থেকে নেমে সোজা বাসায় চলে এলাম। হঠাৎ করে আমাকে ডেকে পাঠানোর কারণ কি হতে পারে? বাসার সামনে আসি, দেখি রাজ দাঁড়িয়ে আছে, আর বাসার মধ্যেও মনে হচ্ছে অনেক লোকজন এসেছে। রাজের থেকে জানতে হবে বিষয়টা। কি রে ছোট পণ্ডিত, এদিকে আয়। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে।
গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে হবে। বাহ, তোর এতটুকু কালেই গার্লফ্রেন্ড হয়ে গেল, আর আমি সিঙ্গেল থেকে গেলাম। সেজন্য তো তোমার বিয়ের কথাবার্তা চলছে। মানে? ভিতরে যাও, দেখো তোমার বিয়ের ঘটকালি করা হচ্ছে। সত্যি কি বিয়ের কথাবার্তা চলছে? কিন্তু কার সাথে ঠিক করা হচ্ছে আমার বিয়ে? ড্রয়িং রুমে আমার বাবা মা আর দুজন অচেনা ভদ্র মহোদয় বসে আছে। মা, কি হচ্ছে এসব? এতক্ষণে আসলি তুই? যা একবার ছাদ থেকে ঘুরে আয়। কেন, ছাদে কে আছে? গেলেই তো বুঝতে পারবি। অতঃপর ছাদে গিয়ে দেখি একটা মেয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি। মেয়েটা ঘুরে দাঁড়ালো। এ কি নীলিমা, তুমি? কি এবার কোথায় পালাবে? আর কোনো পথ নেই। মার ডালা, হ্যাকার দিকে গার্লফ্রেন্ড থেকে বউ হতে যাচ্ছে। এতক্ষণে বুঝলাম নিয়তি সত্যিই আছে। তাহলে কি নীলিমা আমায় সত্যি ভালোবেসেছিল? প্রিয় শ্রোতাগণ, আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী গল্প খুব শীঘ্রই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।